আমাদের পৃথিবীরই কতগুলো স্তর আছে সেগুলোই আমরা জানি না। এলিয়েন্সের ওপর রিসার্চ করছি। আমাদের ইন্ডিয়াতে যদি সংস্থা এলিমিনেটি সংস্থার মতো কিছু থেকে থাকে সেটা উড়িষ্যাতে আছে। আমি বেসিক্যালি শিব গুপ্ত বিদ্যার ওপর কাজ করি। অনেক ব্ল্যাক ম্যাজিক আছে যেগুলো কালা জাদু আছে যেগুলো সেই ব্ল্যাক ম্যাজিক দিয়ে কাটানো সম্ভব হয়। আমাদের সনাতন শাস্ত্র কিন্তু ঘাটলে পরে অনেক হলিডে মনসে পেয়ে যাবো আমরা। কেউ একজন এসে হয়তো আমার পাশে শুতো। একটা গাছের সংস্পর্শে যখন আমি আসি, আপনি বিশ্বাস করতে পারবেন না, মনে হয় যেন মাইনাস টেম্পারেচার। পরিষ্কার আমি বুঝতে পারছি ঝোপঝাড়ের ভেতর থেকে মনে হচ্ছে কেউ আমাদের ফলো করে ছুটে আসছে। সাদা শাড়ি পরা ভূতে আমি বিশ্বাস করি না, ঘরে পড়া আমি এগুলো একটাও বিশ্বাস করি না। আমি কি শ্রীকৃষ্ণ নাকি যে আমার শরীরের মধ্যে 33 কোটি দেবতা দেখাতে পারবো? বুদ্ধিস্ট কেসে চোখের কোলে কিন্তু সবসময় কিন্তু রক্ত জমাট বাঁধে। কিছু কিছু স্পিরিট থাকে যারা মুক্তি চায় না। কেউই 100 সাকসেস করতে পারে না। কোনো সায়েন্টিস্ট, প্যারানর্মাল সায়েন্টিস্ট ডাইন করতে পারেনি এখন অব্দি। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন আজকে আমাদের গেস্ট শুভজিৎ ঘোষ মহাশয়। নমস্কার স্যার। নমস্কার। আপনাদের বলে রাখি, উনি একজন অকাল্টিস্ট, মানে একটা বিরাট সাবজেক্ট নিয়ে উনি কাজ করেন, যেটা প্রতি আমাদের সবার সাংঘাতিকভাবে কিউরিয়াসিটি বলতে পারেন, ইন্টারেস্ট বলতে পারেন, এবং বাকি যা যা আমাদের প্রশ্ন থাকে মনের মধ্যে, আপনাদের প্রশ্ন থাকে, সেগুলো সবই দাদার কাছ থেকে আজকে জানবো। আচ্ছা দাদা, প্রথমেই বলি, সেটা হচ্ছে অকাল্ট সায়েন্স, যে জিনিসটা আমরা শুনে থাকি এবং খুবই কম জানি আমরা, তো সেইটা সম্বন্ধে আমাদের দর্শকদের যদি একটু বলেন। অকাল্ট সায়েন্স, অকাল্ট কথাটা মানেই হচ্ছে গুপ্তবিদ্যা। যে কোনো গুপ্তবিদ্যা আপনি অকাল্ট সায়েন্সের মধ্যেই পড়ে। প্যারানর্মাল অবশ্যই একটা গুপ্তবিদ্যা, ঠিক আছে। এছাড়া আপনি ধরুন ডেমোনোলজি বা ক্রিপ্টোজিওলজি, মানে এভরিথিং ইন, আপনি সুপারন্যাচারাল অ্যাক্টিভিটির উপর যেসব কাজকর্ম বা যে কোনো বিদ্যা বলুন, এগুলো সবই তন্ত্র একটা গুপ্তবিদ্যার মধ্যে পড়ে। কিন্তু তন্ত্রবিদ্যা এবং গুপ্তবিদ্যার মধ্যে আমাদের একটুখানি পার্থক্য আছে। পার্থক্যটা কিসের আমি বলে দিই। 85% তন্ত্রবিদ্যা তান্ত্রিকেরা কিন্তু মন্ত্র উচ্চারণ করতে পারে বা মন্ত্র উচ্চারণ করে, আপনারা যারা কাছাকাছি থাকে তারা শুনতে পারে, কিন্তু গুপ্তবিদ্যা সেটা কিন্তু পারমিশন নেই। আচ্ছা, ঠিক আছে। আমি বেসিক্যালি শিব গুপ্তবিদ্যার ওপর কাজ করি। শিব গুপ্তবিদ্যা অর্থাৎ হচ্ছে শিব অকাল্টিস্ট। এবার কথা হচ্ছে যে শিব কেন করি আমি, আমি আমারটা বলি। আমি বেসিক্যালি এই যে গুপ্তবিদ্যা এগুলো পুরোপুরি আমি জেনেছি হচ্ছে মায়াং থেকে। ফার্স্ট আমি মায়াং থেকে এই জিনিসটা আমি জানতে পারি। অনেকে দেখবেন, অনেকে বলে, আমি শুনেছি, আমি ভিডিওতে দেখেছি, মায়াংয়ের ভিডিও তুলে নিয়ে এসছে। অনেকে বলছে মায়াংয়ে সব কিছু হয় না, উল্টোপাল্টা, বা একটা গাছ আছে, অনেক রকমের মিথ ছড়িয়ে আছে, অনেক ধরনের জিনিস আছে। কিন্তু অ্যাকচুয়ালি মায়াং, প্রকৃত মায়াং কিন্তু কেউ যেতে পারে না। মানে ঠিক সেই আছে, গ্রামটা বা সেই জায়গাটা, ওটাকে আমরা বলি হচ্ছে বুড়া মায়াং। ঠিক আছে, সেই জায়গায় পৌঁছানো কিন্তু খুব টাফ। আপনি গেছেন? আমি গেছি এবং আমার গুরুদেব আছেন ওখানে। ঠিক আছে, উনি একজন অঘরতান্ত্রিক। তো সেখান থেকে আমি গুপ্তবিদ্যাটা শিখি। ঠিক আছে, মানে সেখান থেকে বেসিকটা হয়। তারপর আস্তে আস্তে আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাই এবং সেখান থেকে কিছু কিছু, কোথায় কোথায় গেছেন? আমি বহু জায়গায় গেছি। যেমন ধরুন এমনি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তো তারাপীঠ বলুন, বা তারাপীঠ তো এখন আর কিছু এরকম হয় না, কিছু সবই ফেক হয়ে গেছে। খারাপভাবে নেবেন না জিনিসটাকে, মানে যেটা সত্যি সেটাই বললাম। আমি একটুখানি সত্যি কথা বলে ফেলি মাঝে একদম মধ্যে। একদম বলুন প্লিজ। ঠিক আছে, এবার কঙ্কালীতলা জায়গা, যেটা আমরা বলি কঙ্কালীতলা একটা জায়গা আছে সেখানে, ওই বীরভূমের দিকে। ওখানে আপনি সত্যিকারের কিছু সাধু সন্ন্যাসী পাবেন, যাদেরকে আমরা ভক্তি করতে পারবো। তো এরকম কিছু কিছু জায়গা আছে ভারতবর্ষের বাইরে, তো আর যেতে পারিনি এখন অবধি, সে কপাল আমার হয়নি। তো তার মধ্যে কাশী বারাণসী গেছি আমি। সেখান থেকেও আমি কিছু তান্ত্রিক বা বলুন বা কিছু নাগা সন্ন্যাসী, তাদের সংস্পর্শে গিয়ে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি এই বিষয়ে, গুপ্তবিদ্যা সম্পর্কে। এবার আপনি যদি বলেন বিধর্মী যারা যারা আছে, যেমন ইসলামিক মতে, ইসলামিক মতেও কিন্তু আমি বসিরহাটে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে কাটিয়াহাট। সেখানে একজন মৌলানার সাথে আমি ছিলাম 6 মাস। ওনার নাম হচ্ছে মৌলানা মহাসিম। হ্যাঁ, ওনার কাছ থেকে আমি কিছু কিছু ইসলামিক বিদ্যা শিখেছি। যদিও আমি খুব একটা প্রয়োগ করি না এইসব কাজ, কিন্তু তবুও ওয়ান কাইন্ডস অফ ব্ল্যাক ম্যাজিক বলতে পারেন। যেন আমাদের তো শিখতে হয়, তার কারণ হচ্ছে অনেক ব্ল্যাক ম্যাজিক আছে যেগুলো, কালা জাদু আছে যেগুলো সেই ব্ল্যাক ম্যাজিক দিয়ে কাটানো সম্ভব হয়। তো ব্ল্যাক ম্যাজিকও কিন্তু অকাল্ট সায়েন্সের একটা পার্ট, বুঝতে পেরেছেন তো। এটা হচ্ছে এই পুরো সিস্টেমটাই হচ্ছে অকাল্ট সায়েন্সের মধ্যে। আপনাকে আমি কি বলবো, এখন যদি আপনি বলেন যে ইউনিভার্স সম্পর্কে যদি আপনি কিছু বলতে পারেন, সেটার সম্পর্কেও কিন্তু আমাদের জ্যোতির্বিজ্ঞানী বা বিজ্ঞান যেটা বলেন, সেই সম্পর্কে কিন্তু আমাদের কিন্তু কিছুটা জানতে হয়। যে যেরকম সাবজেক্টের ওপর আরও বেটারমেন্ট, উন্নতি করে। যেমন ধরুন, আমি বলে দিচ্ছি, যেমন ধরুন কেউ প্যারানর্মাল নিয়ে রিসার্চ করে, সে প্যারানর্মাল ইনভেস্টিগেটর বা প্যারানর্মাল এক্সপার্ট। কেউ ডেমোনোলজি নিয়ে রিসার্চ করে, ডেমনস, বিভিন্ন ধরনের ডেমনস হয় যেরকম,
যেমন ধরুন শুধু আমাদের তো বলে নয়, এরকম ইজিপশিয়ান মিথোলজিতে ডেমন্স আছে, প্যাজুজু বলে একটা খুব ইভিল ডেমন্স, তারপরে বেফোমেট ফিমেল ডেমন্স, এরম ধরনের কিছু কিছু যে ডেমন্স আছে সেই ডেমন্সগুলো ইভিল বলুন বা আপনি হলি বলুন, হলি ডেমন্সও হয় আমাদের সনাতন শাস্ত্র, কিন্তু ঘাটলে পরে অনেক হলি ডেমন্সও পেয়ে যাবো আমরা। দৈত্য যে সবসময় খারাপ হয় সেটা নয়। তো এটাও একটা সাবজেক্ট, যারা এই সাবজেক্টের ওপর আরও বেটার পড়াশুনো করেছে তাদেরকে আমরা ডেমোনোলজিস্ট বলি, বুঝতে পেরেছেন তো? এরা এক একটা পার্টের ওপর ডিপেন্ড করে। আপনার এই বিষয়ে ন্যাক হলো কেন, মানে জীবনের টার্নিং পয়েন্টটা কখন? 2009 সাল, অ্যাকচুয়ালি 2009 সালে ফার্স্ট টাইম আমি বুঝতে পারি যে আমি আমার বাবাকে দিয়ে প্রথম উপলব্ধি করি। 2007 সাল থেকে আমি প্রথম থেকেই বলি, মানে 2007 থেকে আমার বাবার একটু প্রবলেম হয় কিডনিতে। তো কোনো রকম আমার বাবা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কাজ করতেন, তো সেখান থেকে ওই টাকা পয়সা ওটা বিল সাবমিট করে উনি পেয়ে যেতেন। যাই হোক না কেন, তাতে অসুবিধা হতো না ডায়ালিসিস করাতে, এটা ডায়ালিসিস হতো বাবার। তো টানা 1.5 বছর 2 বছর আমি রাত্রির জাগি, এরকম মানে বাবার জন্য আমি রাত্রির জাগতে হয়, যদি বাবার জন্য করে বলতে নেই, তবু আমি জাস্ট এটা বললাম, কথার কথা বললাম, ঠিক আছে? তো আমি আমার বাবার সঙ্গেই থাকতাম, ঠিক আছে? মানে 2 বছর 2.5 বছর আমি আমার বাবার সঙ্গে একসঙ্গে রাত্রিবেলা শুয়ে শুয়ে বাবাকে সেবা শুশ্রূষা করতাম। তো 2009 সালে 25শে ফেব্রুয়ারি যখন আমার বাবা এক্সপায়ার করলো, মানে আমি নিজে দাদা উপলব্ধি করতাম যে কেউ একজন এসে হয়তো আমার পাশে শুতো। আমার বাবা যেরকম আমার বাবা নিঃশ্বাস নিত, অ্যাকচুয়ালি দেখুন গোস্ট স্পিরিট এদেরকে তো দেখা যায় না, এদেরকে আমরা উপলব্ধি করতে পারি, ঠিক আছে? উপলব্ধির ওপর ডিপেন্ড করে আমরা সিদ্ধান্তে আসি, এবং তারপর আমাদের কিছু গুপ্ত মন্ত্র আছে এবং গ্যাজেট আছে, সেগুলোতে আমরা বুঝতে পারি। তো তখন তো এসব কিছু ছিল না, তখন আমি আমার জাস্ট ফিল করতাম যে সত্যিকারের কেউ একজন এসে আমার পাশে শুতো, মানে এই ফাঁকা ঘরে রাত্রিবেলা আমার পাশে এসে শুতো। আমি ভয় পেতাম না, ঠিক আছে? আমার যে বাবা ছিল সেটা আমি মানে কি করে আমি উপলব্ধি করলাম, সেটাও একটা প্যারাসাইকোলজির মধ্যে পড়ে। এই ধরুন আপনি ঘরে একা শুয়ে আছেন কখনো, ঠিক আছে, চোখ বন্ধ, ঘরের দরজা খোলা, কেউ একজন ঘরে ঢুকলো, আপনি কিন্তু চোখ খুলতে হবে না, আপনি কিন্তু নিজে বুঝতে পারবেন ঘরে কেউ ঢুকেছে, এটা ফিল পাওয়া যায়, উপলব্ধি হলো। ঠিক সেই রকমই আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পেরেছেন তো? এবার আস্তে 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 যখন আরও সময়টা অতিক্রম হবে, আপনি ঠিক বুঝতে পারবেন আপনার ওয়াইফ ঢুকেছে, না মা, না বাবা, না আপনার ছেলে। আপনি এটা বুঝতে পারবেন, কখনো গলার স্বরে বুঝতে পারবেন, কখনো আবার হাঁটা চলাতেও আপনি উপলব্ধি করতে পারবেন। ঠিক সেই রকমই আমি আমার বাবাকে উপলব্ধি করেছিলাম, আমি চোখ বন্ধ করে উপলব্ধি করেছিলাম আমার বাবাই এসে শুধু। সেইখান থেকে আমার প্রথম কিউরিওসিটি হয় যে তার মানে কি এই যে জগৎটা আমরা যে বলি, এটা একটা অন্য একটা মানে ডেনসিটি কি আছে আদেও? অ্যাকচুয়ালি ওটা তো একটা ডেনসিটি, কোনো মানুষই মরে না, ঠিক আছে? যেটা আমি বলি না, ভগবদ্গীতাও লেখা আছে। তো ব্যাপারটা হচ্ছে যে একটা ফরম্যাট থেকে একটা ফরম্যাটে চেঞ্জ হয়। আমরা এখন এখানে বসে আছি, কালকের অন্য ডেনসিটিতে ওই একই রকমভাবে বসে থাকবো হয়তো, ভূত হয়ে, কথার কথা বলছি, ঠিক আছে? তো যাই হোক, তখন থেকেই আস্তে 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 আমার মানে ইচ্ছা হয়, এবং ফার্স্ট আমি জয়েন করি ISPS, ইন্ডিয়ান স্পেকট্রাল প্যারানর্মাল সোসাইটি, খুব সামান্য সময়ের জন্য, ঠিক আছে? তারপর থেকে সেটা কোথায়? কলকাতাতেই? হ্যাঁ, কলকাতাতে বারুইপুরে অফিস ছিল, এখন তো বোধহয় বারুইপুরে নেই। ওখানকার যিনি CEO ছিলেন, আমি নামটা উচ্চারণও করি, নামটা আমি বলি কেন, আমার প্রথম মানে আমার হাতে গ্যাজেটটা উনিই দিয়েছিলেন, ওনার নাম অভিজিৎ সরকার। মানে আপনি মনে মনে ওনাকে গুরু ভাবেন? প্যারানর্মাল হিসাবে আমার গুরু, অকাল্ট নয়। হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে? অকাল্টের গুরু আমার আলাদা, ঠিক আছে? তো আমার প্যারানর্মাল সাবজেক্টের উপর যখন আমি ফার্স্ট কাজ করেছি, আমি ওনার হাত ধরেই প্রথম করেছি, ঠিক আছে? K2 মিটারটা আমার হাতে প্রথম উনি দিয়েছিলেন, এই জন্য নামটাও আমি এই ফার্স্ট টাইম আমি বললাম অভিজিৎ সরকার। এখনও উনি কিন্তু একজন বড় সায়েন্টিস্ট। তো তারপরে সেই K2 মিটার দিয়ে বাড়িতে এনার্জি টেস্টিং করলেন? মানে আমার বাবার কথা বলছেন? না না না, 2009 সালে ওনার সঙ্গে দেখা হয়েছে 2014 সালে। আচ্ছা, অনেক বছর পর। তো এই ফিলিংসটা বা এইরকম মানে এনার্জি কতদিন এক্সিস্ট করে আপনার মনে হয়? আমি তো 1 বছর পেয়েছিলাম, বাবা যতদিন বাৎসরিক কাজ না হয়েছিল। বাৎসরিক হয়ে যাওয়ার পর থেকে আপনি আর এই ফিলটা পাননি? সেটা পাইনি আর। আচ্ছা, এবারে আমাকে বলুন, এই যে K2 মিটার বা এইগুলো কি রেডিয়েশনের উপর কাজ করে বা এর কতটা অথেন্টিসিটি আছে? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে K2 মিটার বলুন বা EMF বলুন, সব কিছুই কিন্তু
পরিবেশের ওপর ডিপেন্ড করে কিছুটা। এখন যদি আপনার বিদ্যুৎ চমকায় বা বাজ পড়ে বা সেরকম কোনো হাই টেনশন ওরকম কোনো প্রবলেম, তাহলে কিন্তু কিলোমিটার প্রবলেম করবে। এই জন্য আমাদের গ্যাজেট তো থাকেই, তার সাথে আমাদের নিজস্ব অভিজ্ঞতা দরকার দাদা। ঠিক আছে, আমি যে একদম শুধু গ্যাজেটের উপর নির্ভর করে আমি কাজ করবো সেরকম কিন্তু আমি না, বুঝতে পেরেছেন? আমাকে আমার নিজের অভিজ্ঞতা বলুন, আমার নিজের কিছু গুপ্তমন্ত্র বলুন, সেগুলোর উপর ডিপেন্ড করে আমি বুঝতে পারবো সে যে একটা জায়গার মধ্যে কোনো একটা অ্যাক্টিভিটি, সে এন্টিটির প্রভাব আছে কিনা, সে ইভিল হোক কিংবা হলি, সেটা পরে দেখা যাবে। এন্টিটি আছে কিনা, সবই তো এন্টিটি, ঠিক আছে তো? এবার গ্যাজেটটা কি হয়, কোনো একটা পরিবেশ সেই সময় যদি শান্ত থাকে তখন গ্যাজেটটা ঠিকঠাক মানে কাজ করে। আপনার কোনো এরকম অভিজ্ঞতা প্যারানর্মাল সাইডের? অভিজ্ঞতা তো প্রচুর আছে, গল্প করতে বসলে তো অনেক রাত হয়ে যাবে। না, তবু আমাদের দর্শকদের কিছু শেয়ার করুন। এই তো বসিরহাটের কেসটাই আমি বলি। হ্যাঁ, বসিরহাটে ওই যে যার বাড়িতে আমি গেছিলাম, ওনার নাম কাজী শরীফুদ্দৌলা। তা উনি প্রথম আমাকে একটা জায়গার নাম বললো, আমাকে বলছে যে তুমি তো এসব করো, তাহলে আমার সঙ্গে চলো একবার, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। আমি বললাম, কী কোথায়? বলছে জায়গাটার নাম হচ্ছে জলধার বিল। আমি এটা অনেক জায়গায় বলেছি, ঠিক আছে তো? তো আমি ডেসক্রিপশনটাও দিয়ে দিই জায়গাটার। এখান থেকে বসিরহাট স্টেশন থেকে নেবে কাটিয়া হাটখোলা যেতে হবে, বা ওরা স্থানীয় ভাষা বলে কাটিয়া হাটখোলা, আমরা বলি কাটিয়াহাট, ঠিক আছে? ওখান থেকে নেবে শেখপাড়া, ভ্যানে করে যেতে হয়। শেখপাড়া ক্রস করে যাবে ঘোষপাড়া, ওই ঘোষপাড়া ক্রস করে একদম এন্ড অফ বসিরহাট। ওইখানে একটা বিল আছে, যে বিলটার নাম হচ্ছে জলধার বিল, ওরা স্থানীয় লোকেরা জলধার বিল বলে। তো ওই বিলটাই আবার কিন্তু আপনার সোজা চলে গেছে হচ্ছে আপনার এর দিকে, হাড়োয়া রোড। সেই ওই হাড়োয়া রোডে যে বিলটা এসছে ওর নাম হচ্ছে বন্নির বিল, একই, মানে এত বড় বিল, হ্যাঁ। কিন্তু আমি হাড়োয়া রোডের দিকে এরকম কোনো ঘটনা আমি শুনিনি, যেটা আমি বা ফিল করিনি, যেটা আমি বসিরহাটে করেছিলাম। তো সেই জায়গায় যখন আমি যাই, মানে এখন তো রাস্তাটা তো তখন তো আজ থেকে প্রায় 7-8 বছর আগে কথা বলছি, রাস্তা তখন একদম কাঁচা। সাইকেলে করে গেছিলাম আমি, আমার দাদা আর ওই ডাকুদা বলি, মানে ওকে ডাকুদা বলে রাখতাম, অ্যাকচুয়ালি কাজী শরীফুদ্দৌলা নাম। তো আমরা 3 জন যাই। তা ওখানে গিয়ে আমার সত্যি কিছু একটা বলতে পারেন আমার লাইফের একটা অভিজ্ঞতা হয়েছিল। তখন ধরুন ওই মার্চ এপ্রিল হবে, খুব তো দিনের বেলা গিয়েছিলেন না রাত্রে? দিনের বেলা, সন্ধ্যের পর ঢুকতে দেয় না কেউ ওখানে। এতটা ভয়ঙ্কর স্থানীয় লোকেরই আপনাকে আটকে দেবে, এবং ওরা একটা ভাষা বলে, সে ভাষাটা হচ্ছে এলে। আমি জিনিসটা বুঝতে পেরেছি, কিন্তু আমাদের ভাষাটা তো ওরকম গ্রামীণ ভাষা নয়। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আমরা আমাদের মিথোলজি, যেমন আমাদের মিথোলজি নয়, ইজিপশিয়ান মিথোলজিতে ইদ্রিস বলে একটা ডেমন্স আছে, ইদ্রিস। আর বাংলাদেশে ওই ডেমন্সের নাম হচ্ছে ইফরিত। হ্যাঁ, ওই ধরনের যে জিন বা জিনের প্রভাব, সেটা কিন্তু ওখানে আছে, ঠিক আছে? এমন আমি দেখুন, এখানে ওরম তো ফিল নয় সিনেমার মতো উড়ে উড়ে কেউ পড়ে গেল বা হঠাৎ করে কাছে চলে এরকম হয় না। আমি যে জিনিসটা প্রথম উপলব্ধি করেছিলাম, মার্চ এপ্রিল মাস, তখন প্রচণ্ড গরম ওখানে, ঠিক আছে তো? সেই সময় একটা গাছের সংস্পর্শে যখন আমি আসি, আপনি বিশ্বাস করতে পারবেন না, মনে হয় যেন মাইনাস টেম্পারেচার, এত ঠান্ডা, ঠিক মতো আমরা দাঁড়াতে পারছিলাম না ওখানে। এবং ওখানে যিনি আমাদের সাথে যিনি মৌলানা সাহেব গেছিলেন, উনিও কিন্তু আমাদের যখন বিকেল 4টে 4:30, আমি সন্ধ্যের পরটা ঘটনাটা বলছি আগে, এরকম সকালের দিকে এরকম হয়েছে, ঘটনা ঘটেছে 4:30 5টা অবধি আমরা ছিলাম ওখানে। তারপরে উনি নিজে থেকেই বললো যে ভাই, তোমরা তো কলকাতা থেকে এসছো, তোমরা জানো না এসব বিষয়ে, তোমরা এখন এখান থেকে যাও, ঠিক আছে? তো আমাদের যিনি ডাকুদা নিয়ে গেছেন, তিনি বলেন, শুভজিৎ, যা হয়েছে করেছো, ইনভেস্টিগেশন তো করেছো, যেরকম বলে আর কি, গল্প যেরকম করে আর কি করেছো, এখন চলো। আস্তে আস্তে ধরুন ওই মোটামুটি ধরুন ওই 6টা 6:30 হয়ে গেল সন্ধ্যের সময়। আপনি বিশ্বাস করতে পারবেন না, ওখানেও একটা আমার ফিলিংস হয়েছিল। আমরা যখন সাইকেল চালিয়ে আসছি ওখান থেকে, পরিষ্কার আমি বুঝতে পারছি ঝোপঝাড়ের ভেতর থেকে মনে হচ্ছে কেউ আমাদের ফলো করে ছুটে আসছে। আমরা যখন সাইকেল থামাচ্ছি তখন সে থেমে যাচ্ছে। টর্চের আলো বলুন বা মোবাইলের, তখন তো মোবাইল তো এরকম মোবাইল ছিলও না, সে হাতে ট্যাপ মোবাইল ছিল ওগুলো, সেগুলো তো আলোও বেশি নেই, তাও ওই এদিক ওদিক করে দেখছি, টর্চের আলো দেখছি, কোথাও কিচ্ছু নেই। গায়ে কাটা দেওয়ার মতনই সিচুয়েশন ছিল জায়গাটা। ওই সিচুয়েশন যদি মানুষ উপলব্ধি করতে পারে তাহলে সে বুঝতে পারবে। মোটে 3 জন আমরা, ফাঁকা রাস্তা, ঠিক আছে তো? এবার বাড়িতে যখন আসি, ওই ডাকুদার বাড়িতে যখন আসি, তখন ওনার বৌদিকে, ওনার বউকে, আমরা বৌদি রাখি, ওনাকে আমরা ঘটনাটা বলি, ওনার চিৎকার চেঁচামেচি শুরু করেছে এরকম, ওরা নাকি ওই এলে জাত নাকি পেছন চলে আসে। এটা আমরা
দেখুন, আমার কথা হচ্ছে যে আমি যেমন সায়েন্টিফিক বিশ্বাস করি, নন সায়েন্টিফিকও বিশ্বাস করি, সেটা নয়, কিন্তু নিজে যদি উপলব্ধি না করি আমি বিশ্বাস একদম করি বিশ্বাস না। করবো ঠিক আছে, যেমন সাদা শাড়ি পরা আমি পরে আসছি, এটা সাদা শাড়ি পরা ভূতে আমি বিশ্বাস করি না। তো যাই হোক না কেন, আমিও সেটা তখন বিশ্বাস করিনি। আমি জানি এরকম পেছন পেছন আসতে আমি উপলব্ধি করেছি, কিন্তু একদম বাড়ি অবধি চলে আসবে, হ্যাঁ, সেটা তো সম্ভব হয় না। এরকম একদম বিশ্বাস করবেন না, 9:30 10টা বাজে তখন ওই যার বাড়িতে আমি গেছিলাম, ওনার বড় মেয়ে হঠাৎ করে চিৎকার। আমরা ছুটে গেলাম, বলছে এরকম একটা বিভৎস মুখ নাকি জানলার সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, বলছে এত বিভৎস, ওই দেখে মাথা ঘুরে মাটিতে পড়ে গেছে। দেখুন, এত তো মানুষ অ্যাক্টিং করবে না হ্যাঁ, যে একদম মাথা ঘুরে পড়েছে, মাথা ফেটে যায়, পুরো মাথা ফাটার মতো একটা অবস্থা হয়ে গেছে। আমিও তখন আশেপাশে তখন দেখলাম, তখন আমার কাছে গ্যাজেট ছিল, একটা মানে ছিল, একটা স্মল একটা ছিল, তখন দেখেছিলাম তখন, কিন্তু সেরকম কোনো আমি কিন্তু ফিল পাইনি আর। ওখানে কিছু আমি উপলব্ধি করতে পারিনি, কিন্তু এরকম আমি মানে ঘটনা আমার জীবনে ঘটেছে, এটা একটা বলতে পারেন। আর একটা কাটাপুকুর মর্গে গেছি, সেখানেও আমার রাত্রিবেলা ধরুন 8:30 9টার সময়, মানে মনে হচ্ছে যে না পুরো মঠটা ভাবে কাঁপছে। আচ্ছা, 8:30 থেকে 9টার সময়, তখন 9টার পরে কিন্তু আমি ওখান থেকে বেরিয়ে যাই। তারপরে মানে সেই জায়গাটা কি, মানে আপনি একা আছেন? আমি ওখানে একা ছিলাম, এবং আমি যে ছবিগুলো তুলেছিলাম, একটা ভিডিও একটা ছবি আসেনি। এটা একটা আশ্চর্য ঘটনা ঘটেছে আমার। মুখটা কাঁপছে, আর টেম্পারেচার যেরকম সেরকমই না, বলে যে মানে এরকম স্পিরিট না, ফ্ল্যাকচুয়েট করেনি ওখানে, ফ্ল্যাকচুয়েট করেনি। দেখুন, আমি মনে করি যে জায়গায় একটা স্পিরিট থাকবে সেখানে টেম্পারেচার কিন্তু এরকম আপ ডাউন করে। যে জায়গায় মানে গ্যাং অফ গোস্ট যেটা বলি আমরা, সে যেরকম থাকে আর কি, সেখানে টেম্পারেচার কিন্তু আপ ডাউন খুব একটা করে না। আচ্ছা, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। সেখানে আপনাকে মানে নিজের অভিজ্ঞতা থেকে আপনাকে বুঝে নিতে হবে জিনিসটা। এরকম গ্যাং অফ গোস্টের খপ্পরে আর পড়েছেন? না, সেরকম ভাবে ভাবতে হবে। আচ্ছা, ভাবার সময় নেই। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস বলুন, সেটা হচ্ছে ভূত কি ধরে কাউকে? এই যে কথায় আমরা শুনি ভূতে ধরেছে, বা জিনে ধরেছে, বা কাঁধের মধ্যে ভূত বসে আছে। দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি ফার্স্ট টাইম বলি যে এই সাদা শাড়ি পরা ভূত, আমি যে গল্পগুলো আমি শুনি, ভরে পড়া, আমি এগুলো একটাও বিশ্বাস করি না। আমার কিছু কথা আছে, যে কথাগুলো আপনাদের একটুখানি আমি শেয়ার করছি। অবশ্যই বলুন, ঠিক আছে। প্লিজ। প্রথম কথা হচ্ছে, এই যে ভরে পড়ে, হ্যাঁ, আমি ভূতের বিষয়টা আসছি পরে। এই যে ভরে পড়ে বলি, কালীর ভরে পড়ে, শিবের ভরে পড়ে, অনেকে পড়ে না, মনসার ভরে পড়ে, তারা যারা এই যে অ্যাক্টিং করে এবার ভরে পড়ার, আমি জানি না আমার এই কথার পরিপ্রেক্ষিতে কে কিরকম রেসপন্স দেবে, কিন্তু আপনারা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, একটা আপনি যদি কালীর ভরে পড়ার কথা বলেন, কালীর এনার্জি কোনো মানুষ নিতে পারে? এটা পসিবল? আমাকে প্রমাণটা দিক তো দেখি। অকাল্ট সায়েন্সের মধ্যে এরকম কোনো থিওরি আছে যে মানুষ কোনো দেবতাকে আমি আমার শরীরের মধ্যে আনতে পারবো? আমি কি শ্রীকৃষ্ণ নাকি যে আমার শরীরের মধ্যে 33 কোটি দেবতা দেখাতে পারবো? এটা সম্ভব নয়। ভরে পড়া হচ্ছে একেবারে চিটিংবাজি। আমি এরম ভাবেই বলছি আপনাকে, একেবারে চিটিংবাজি। এটা কখনোই সম্ভব নয়। আমি ভরে পড়ে কারুর মানে রোগ ঠিক করিনি আজ অব্দি। আমি আমার মন্ত্র বলে, আমার দৈবিক, আমার যদি কিছু শক্তি থাকে, আমি ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, যদি আমার বাবা ভূতনাথের কৃপায়, আমি সেটা থেকে করি। বুঝতে পারছেন তো? এইটা হচ্ছে প্রথম জিনিস। এটা এই ধরনের করে মানে যে জিনিসটা আসল মানুষ বুঝতে মানে চেষ্টা করে বা বোঝার চেষ্টা করে, সেই জিনিসটা মানুষ একদম পুরো ইগনোর করে দিয়ে এই জিনিসগুলোকে মনের মধ্যে ঢুকিয়ে দেয়। না, কিন্তু এইটা তো আমরা মানে বহু জায়গাতেই দেখেছি এরকম, এই যে ভূতে ধরছে, পাগলের মতন করছে তাকে। এবার আপনাকে আমি বলি, ভূতে ধরা বা পজিস্ট আর মেন্টাল ডিসঅর্ডারের পেশেন্ট, এই দুজনের মধ্যে কিন্তু যেমন সাদৃশ্য আছে তেমনি বৈসাদৃশ্য আছে। ঠিক আছে তো? আপনি যদি বলেন তাহলে সাদৃশ্যগুলো কি? সাদৃশ্য হচ্ছে কয়েকটা বলি আমি। সাদৃশ্য হচ্ছে, যেমন ধরুন, গায়ে অসম্ভব রকম জোর বেড়ে যাওয়া। একটা মেন্টাল ডিসঅর্ডারের পেশেন্টেরও কিন্তু গায়ে কিন্তু মারাত্মক জোর বেড়ে যায়। ঠিক আছে? তেমনি একটা পজিস্ট কেস যেটা আমি বলি, তারও কিন্তু মানে গায়ে কিন্তু অসম্ভব জোর বেড়ে যাবে। কিন্তু কিছু যেমন ডিসঅ্যাডভান্টেজ নয়, কিছু ধরুন ওই মানে যেমন বৈসাদৃশ্য কিছু থাকে। বৈসাদৃশ্য হচ্ছে চোখের, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, চোখের কোলে, পজিস্ট কেসে চোখের কোলে কিন্তু সবসময় কিন্তু রক্ত জমাট বাঁধে। আচ্ছা, যেটা কিন্তু আপনার, আমি কিন্তু একটাই উদাহরণ দেবো, বাকিগুলো আমি দেবো না, কারণ এগুলো
খুব গোপনীয়তা অবলম্বন করে আমাদের কাজ করতে হয়, এগুলো আমাদের শিক্ষার জিনিস, পরিষ্কার কথা বলে দিচ্ছি, ঠিক আছে? আমি জন্য একটা এক্সাম্পল দিলাম আপনাকে, যে কোনো ভূতে ধরা বা এই ধরনের কোনো এন্টিটি দ্বারা যদি কেউ গ্রিপ কারুকে করে থাকে, বেসিক্যালি মেয়েদের করে সবাই বলে, ঠিক আছে? তো মেয়েদের করে তার কারণ আছে, সেটা আমি পরে বলবো, সেটাও একটা কারণ আছে। ছেলেদের করে না বা করতে পারে না, সেটা অন্য জিনিস। ওই লম্বা চুল, খোলা চুল, এইসব ওরকম নয়, মেয়েদের শারীরিক সমস্যা থাকে অনেক সময়, আচ্ছা, ঠিক আছে? সেই সব সময় হট করে মানে পজেসটা হয়ে যায়, ঠিক আছে? তো এবার ছেলেদের ক্ষেত্রে ওগুলো ঠিক হয় না, যাই হোক না কেন। তো তখন এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু আমরা দেখি গিয়ে ফিল করি, এবং চোখের কোণে একটা লাল ডটের মতন থাকবেই, এটা থাকবেই, পজেস হলে এটা থাকবে, হ্যাঁ, মাস্ট থাকে। এরকম মানে 12-14টা সাদৃশ্য, 12-14টা বৈসাদৃশ্য আছে, সেগুলো আমাদের দেখে বুঝতে হয়। এবং এই রকম পজেস হওয়া মানুষ থেকে ভূত তাড়ানো সম্ভব? তাড়ানো সম্ভব, মানে ধ্বংস করা সম্ভব না। মানে সে আবার ফিরে আসতে পারে, এবং তার প্রোটেকশনের উপর ডিপেন্ড করবে। এখন যদি আপনি বা আমাদেরও বলুন, XYZ যে হোক না কেন, তা কাউকে যদি এরকম কিছুতে ধরে থাকে, জিন বা এরকম কোনো ইভিল এন্টিটি ধরে থাকে, তাহলে তাকে সেরকম আমরা যেটা বলি বডি এক্সোসিজম, ঠিক আছে, সেরকম করার পর তাকে আমরা প্রোটেকশন দিই। যেমন ধরুন বগলামুখী কবচ হয়, মহামৃত্যুঞ্জয় কবচ হয়, অগরতন্ত্রের মতো কবচ হয়, ঠিক আছে? আরও হাই পাওয়ারফুল কবচ আছে। সেই কবচগুলো যদি সেরকম কোনো ডেমনিক অ্যাক্টিভিটি, যদিও ডেমনিক অ্যাক্টিভিটি মানুষের ওপর প্রভাব পড়ে না, এটা সম্ভব নয়, কারণ কোনো ডেমনস মানুষের ওপর প্রভাব ফেলতে পারে না। ফেলার আগেই মানুষের শরীর ফেটে যাবে, তারা এত হাইয়ার এনার্জি, ঠিক আছে? তো মানে সাধারণ ইভিল সম্প্রদায়ের যেগুলো শয়তান বলি আমরা, সেরকম স্যাটানিক এনার্জি, তো তার প্রোটেকশনের উপর ডিপেন্ড করে। তার প্রোটেকশন যতদিন থাকবে শরীরে, ততদিন তার শরীরের আশেপাশে আসতে পারবে না। আচ্ছা, আমরা যেই ভূতের সিনেমা দেখি, আপনিও ডেফিনেটলি সিনেমা তো দেখেনি, তো এক্সোর্সিস্ট খুব একটা নাম করা ছবি, দ্য এক্সোর্সিস্ট, হ্যাঁ, তো সেই 1975 এ ওনার রিলিজ হয়েছিল, হ্যাঁ, ফার্স্ট, আবার সেটার আবার রিমেকও হয়েছে পরবর্তীতে, দ্য বিগিনিং। তো তাতে যে দেখেছি আমরা, ধরে নিন পজেস মানুষ, মেয়েটি উঠে যাচ্ছে খাট থেকে, ভেসে যাচ্ছে, বমি করছে, এগুলো কি সত্যি হয়? আমি নিজের চোখে দেখিনি এখন অবধি। আচ্ছা, আপনি এরকম কোনো না, আমি আমার নিজের লাইফে পাইনি যে ভাসতে পারছে, উঠতে পারছে, না, এরকম আমি দেখিনি। বমিটা অবশ্যই, ভমিটিং টেন্ডেন্সি থাকে, ভমিটও করে, ঠিক আছে, কিন্তু এরকম উড়ে গিয়ে একদম গায়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে বা উড়ে বেরিয়ে চলে যাচ্ছে জানলা থেকে, আমি এখনো দেখিনি। ভালো বলেছেন। আচ্ছা, বাচ্চাদেরকেও কি অ্যাটাক করে ভূতে? বাচ্চাদের বেশি করে, কারণ তাদেরকে অ্যাকচুয়ালি কি জানেন তো, ভূত প্রেত বলে নয়, যে জিনিস সুন্দর সেই জিনিসকেই মানুষ বলুন বা প্রেত বলুন আকৃষ্ট করে বেশি। তো বাচ্চাদের কিউটনেস আছে, তাদেরকে ওই জন্য একটুখানি, আর তারা তো দুর্বল হয় না, এই জন্য তাদেরকে মানে দৃষ্টিটা পড়ে তাদের ওপর, মানে ধরুক না ধরুক দৃষ্টিটা পড়ে। আচ্ছা, তো মানে বাট এই যে এরকম একটা এনার্জি, মানে একটা মানুষের শরীরে এসে কি চায় ফাইনালি, মানে তারা আসে, তারা বলতে চায় প্রথমেই, তারা তাদের বেদনা বলুন, দুঃখ বলুন, বা কিভাবে তারা মারা গেছে, অ্যাকচুয়ালি এটা তো একটা কালচক্র, ঠিক আছে? এই কালচক্র ভেদ করে কেউ যেতে পারবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় কি হয়, কিছু কিছু স্পিরিট থাকে যারা মুক্তি চায় না, তাদেরকে আমরা বলি আর্থ বাউন্ড স্পিরিট। এই ধরনের স্পিরিটরা কিন্তু বেসিক্যালি শরীর চায়, বুঝতে পেরেছেন তো? যেমন ধরুন অনেক আছে এরকম, আপনার উদাহরণ দিতে গেলে তো প্রচুর হবে, ঠিক আছে? যেমন ধরুন আমি বলছি হ্যাম হাউস, আমাদের লন্ডনের, এটা কিন্তু ওখানে যে স্পিরিট আছে, কিন্তু ওটা কিন্তু আমাদের অকাল্ট সায়েন্সের 1920 সাল থেকে, তো আমাদের তো মানে অকাল্ট সায়েন্স হিসাব মতো মানে আগেও ছিল, ঠিক আছে, কিন্তু আমাদের লিখিত অকাল্ট সায়েন্স 1920 থেকে 1920 সাল থেকে শুরু হয়। সেখানে লিখিত কিন্তু আছে যে এই হ্যাম হাউস কিন্তু পুরোটাই কিন্তু আর্থ বাউন্ড স্পিরিটের ওপর। এই হ্যাম হাউসের গল্প থেকেই কিন্তু স্যার আর্থার কোনান ডয়েল ওই একটা উপন্যাস লিখেছিলেন, বাস্কারভিল পরিবারের শিকারী কুকুর, দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিল। ওনার ওই হ্যাম হাউসের মানে গল্পটাকে নিয়ে, ওখানে একটা কুকুর ছিল, বক্সার কুকুর, ওই কুকুরটা মারা যায় এবং তার উপর এক্সপেরিমেন্ট করে, মানে যারা ওখানকার যারা সায়েন্টিস্ট ছিল তারা এক্সপেরিমেন্ট করে জিনিসটাকে রেস্কিউ করেছে জিনিসটাকে। তো এই ধরনের স্পিরিট কিন্তু মুক্তি পায় না, ওই হ্যাম হাউস এখনো কিন্তু ওরকমই পড়ে আছে, বুঝলেন তো? বাইরে তো এরকম মিউজিয়ামও আছে যেখানে বিভিন্ন রকম ডল রাখা আছে, মানে বিভিন্ন রকম, মানে পুতুলের মধ্যেও নাকি এরকম ভূত আসে, বা এরকম বিভিন্ন স্কাল্পচার। দেখুন, পুতুলের মধ্যে ভূত আসে কি না আসে জানি না, কিন্তু অ্যানাবেল ডল যেটা বলি আমরা, আপনি যে পুতুলটার বিষয়ে বলছেন, সেটা কিন্তু মানে আমি তো নিজে রিসার্চ করিনি এখন অব্দি, যাইও নি, সেটা আছে অকাল্ট মিউজিয়ামে রাখা আছে, ওটা হচ্ছে এডেন ওয়ারেন লোরেন ওনাদের অকাল্ট মিউজিয়ামে রাখা আছে।
তো ওটা এগুলো কেউ সত্যি ভাবেন বা বিশ্বাস করেন? হতে পারে, মেবি নট ক্যান বি, ঠিক আছে, হতে পারে। কারণ আমি তো নিজে এটা দেখুন, আমি প্রথমেই বলেছি আমি যতক্ষণ নিজে উপলব্ধি না করবো আমি এগুলো বিশ্বাস করি না। তো আমি এখনো অব্দি এরকম কোনো কেস পাইনি যেখানে ডল পজিস্ট। কিন্তু আমাদের অকাল্ট সায়েন্সের যদি আপনি গাইড বুক খোলেন তাহলে এরকম কিন্তু অজস্র উদাহরণ আছে। অ্যানাবেল ডলটাও একটা উদাহরণ। আচ্ছা, এবারে একটু আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে কোনো জায়গা বা কারোর বাড়ি বা কারোর ফ্ল্যাট, সেইটা কোনো কারণে নেগেটিভ এনার্জি আছে কি না, বা এইগুলো এমনি মেশিন ছাড়া কিভাবে বোঝা সম্ভব? বললাম তো আমাদের যে গুপ্ত মন্ত্র আছে না, বাট এমনি কিছু সিমটম মানে আমাদের দর্শকদের জন্য, যে সেটা থেকে তারা ফিল করবে যে না এবারে কোনো অভিজ্ঞ মানুষকে ডেকে দেখানো উচিত। না, ব্যাপারটা হচ্ছে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এরকম অনেক উদাহরণ আছে, ঠিক আছে তো। মানে এই যে ভোর 3টের সময় অনেক সময় দেখি যে বাড়ির সামনে এসে কুকুর কাঁদে, এটা কিন্তু অশুভ লক্ষণ। বা কোনো একটা স্থানে কোনো একটা পার্টিকুলারলি টাইমে সন্ধ্যের পর বাড়ির যারা এই যে মানে এই পোষ্য যারা জন্তু জানোয়ার আছে, বিড়াল বলুন কুকুর বলুন, এরা কোনো একটা টাইমে একদম মানে পারফেক্ট সেই টাইমটাই ধরে ধরে কাঁদবে, বুঝতে পারছেন তো, সেইগুলো কিন্তু অশুভ লক্ষণ। আচ্ছা, এছাড়া ধরুন রাত্রিবেলা ঘরে চামচিকে ঢুকে যাওয়া, এগুলো কিন্তু আমি বলছি না যে এগুলো ঢুকলেই যে খারাপ হবে সেরকম কোনো কথা নয়, কিন্তু লক্ষণ হচ্ছে অশুভ। বাড়ির সামনে শকুন চলে আসা একটা অশুভ লক্ষণ, ঠিক আছে। এবার কেউ শকুন যদি বাড়ির সামনে কথা বলছে চলে এলো, তার বাড়িতে উন্নতি হয়ে গেল, সেটাও হতে পারে, সেটা না হওয়ার কিছু নেই। কিন্তু আমি ধরে নিন ওই 95% খারাপই হয় এগুলো, মানে এগুলো অশুভ লক্ষণই বলা হয়। এরকম কিছু কিছু থাকে, যেমন ঘরের মধ্যে অনেক সময় ছাপ পাওয়া যায় হাতের, ঠিক আছে। সিলিংয়ের মধ্যে ছাপ ছিল আমার একটা ইনভেস্টিগেশনে, সেটা ওটা একটা অভিজ্ঞতা। সেটা মানে ওটা 1 নম্বর এয়ারপোর্টের দিকে একটা বিউটি পার্লার, সেই বিউটি পার্লার সিলিংয়ের মধ্যে হাতের ছাপ, তো সেটাও একটা অশুভ লক্ষণ। এরকম ধরনের আছে কিছু কিছু। তারপর কি হলো সেখানে? এক্সোরিজম করি ঘর। আচ্ছা, এবং এখন তো ঠিকই আছে, এখন ঠিক আছে। তো আপনার যখন একটা কেস হিস্ট্রি বলুন না, মানে যেটা বেশ আপনাকে নাড়িয়ে দিয়েছিল। আমি বলেছি, কিন্তু এর থেকে বেশি আর আমি বলতে পারবো না, কারণ এই গল্প গাথা আমার ভালো লাগে না। এর থেকে আপনি আমাকে যদি থিওরিটিক্যালি কিছু জিজ্ঞেস করেন সেটা আমি বলতে পারি। কারণ দেখুন, আমার অভিজ্ঞতা প্রচুর আছে। আমি ডাউহিল গেছি, ঠিক আছে, আমি সুইসাইড পয়েন্টের মধ্যে নেমে এসেছি, এটাও আমার ভিডিও আছে। সুইসাইড পয়েন্টের অভিজ্ঞতাও কিন্তু আমার আছে, কারণ যেখানে নাবতে লোকে পা কেঁপে যায়, ঠিক আছে, সেখানেও আমি নেমে দেখেছি, মনে হচ্ছে যেন আমার জামাটা ধরে কেউ এরকম টানছে, এইরকম একদম। কিন্তু অনেকে বলবে যে জায়গাটা আমি নেমেছি সেই জায়গাটা পুরো মানে চারদিক খোলা তো, আর প্রচুর পরিমাণে হাওয়া, হতে পারে হয়তো হাওয়াতে হচ্ছে, কিন্তু ওটা হাওয়াতে নয়। আমি নিজে ফিল করেছি ওখানে, আমার নিজের ভিডিও আছে আমি যেখানে নেমেছিলাম। ডেমোলজিক্যাল রিসার্চ এন্ড প্যারানর্মাল সোসাইটি, আমি শুভজিৎ ঘোষ। দিস ইজ দ্য সুইসাইড পয়েন্ট। এই জায়গাটা হচ্ছে কালিম্পং এর, কার্শিয়াংয়ের নয়। এইখান থেকে অজস্র ডেথ কেস আছে। এখানে কেউ দাঁড়ালে পরে নাকি সুইসাইডের টেন্ডেন্সি এটা চলে আসে। আমাকে মনে হচ্ছে যেন টানছে, আমার জামা ধরে আমাকে নিচে ফেলে দেবে। ওই সুইসাইড পয়েন্ট থেকে নানা করেও আমাদের মানে 22 থেকে 24 জন ওখান থেকে আত্মহত্যা করেছে। এবং তারা বলছেন যে সবাই নিজের ইচ্ছাতে করেনি। না, আমি তো নিজে ফিল করেছি ওখানে। আমারই তো মনে হচ্ছিল লাস্টের দিকে ঝাঁপ মারি, কিন্তু আমি ঝাঁপটা মারতে পারিনি। তার কারণ হচ্ছে আমার নিজের এনার্জি আছে, বা আমার পজিটিভ এনার্জি বলুন, বা আমার গুপ্ত মন্ত্র আমি জানি। তাই আমার দাদা উপরে ছিল, অনেকটা উপরে ছিল, আর একজন গাইড যিনি ছিলেন উনি ছিলেন, আমাকে তুলে নিয়েছে তারপর ওখান থেকে। ডাউহিলের ঘটনা, ডাউহিলে নাইট ইনভেস্টিগেশন করেছিলাম রাত্রি 8টা অবধি। ওখানেও একই রকম মানে আমার ফিল হয়েছে, মনে হচ্ছে যেন জঙ্গলের ভেতর থেকে ছুটে চলে আছে। এমন এমন জায়গা আছে ডাউহিলে, আমি তাও বলে দিচ্ছি আপনাকে, সেখানে কিন্তু আমার গ্যাজেট কাজ করেনি। এটা একটা আশ্চর্য ঘটনা, পুরো গ্যাজেট বন্ধ। এই পুরোটা ডাউহিল, দ্য মোস্ট হন্টেড হিল স্টেশন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের ডে ইনভেস্টিগেশন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা টোটাল পুরোটাই ডাউহিলের ভেতরে। আমরা কিছুক্ষণ বাড়িতে যাব, ভিক্টোরিয়া বয়েজ স্কুল একদম সামনে আছে, সেটাও আমরা ভিডিও করার চেষ্টা করব। এই ডাউহিলের নিস্তব্ধতা আপনারা বুঝতেই পারছেন। বুঝলেন তো, আর ওখানে বেশিক্ষণ তো নাইটে থাকাও যায় না, এটা সত্যি ঘটনাই বলছি। অনেকে ভিডিও করেছে, আমি দেখেছি ডাউহিলের রাত্রি 12টার সময়, 12:30টার সময় যারা ভিডিও করেছে তারা প্রমাণ দেখাতে পারবে না। তার কারণ 7:30 থেকে 8টার মধ্যে ডাউহিল থেকে সবাইকে নামিয়ে তখন চিতা বেরোয় রাত্রিবেলা, বুঝতে পারছেন তো। মানে ওটা কোনো ফেক অন্য পাহাড়ে করে, হ্যাঁ, অন্য পাহাড়ে অ্যাকচুয়ালি মেন হচ্ছে 7:30 থেকে 8টা টাইম, 8টা ওভার হলে আপনাকে ওখানে আপনি নিজেও থাকতে পারবেন না ওখানে। এতটাই মানে এতটা পরিবেশ ওখানে মানে নেগেটিভে চলে আসে, আপনি থাকতে পারেন। ওখানে বিশাল একটা হনুমান মন্দির আছে, ওটাকে হালে করেছে, আগে করেনি। এই নেগেটিভ এনার্জির জন্য ওখানে করা হয়েছিল। ওর পাশে একটা স্কুল আছে,
ভিক্টোরিয়া বয়েজ স্কুল, ওটাও কিন্তু অনেকে বলে হন্টেড, হুম, কিন্তু ওটা হন্টেড নয়। আচ্ছা, ঠিক আছে, ওটা কিন্তু একদমই হন্টেড নয়। আমি ওখানে মানে কোনো রকম কোনো ফিল পাইনি। এবং ওখানকার যারা মানে স্থানীয় বাসিন্দা যারা কাজও করে ওই স্কুলে, ভিক্টোরিয়া বয়েজ স্কুলে, তারাও বলেছে দাদা এখানে বাজে কথা, একদম জঘন্য কথা, এখানে কেউ রাত্রিবেলা কান্নাকাটি করে না বাচ্চা কাচ্চা। ডাউ হিলটা খুব আমাদের, ওরাও নিজেরাও বলে যে ডাউ হিলটা আমরা রাত্রিবেলা আমরা যাই না, ওই জায়গাটা একটুখানি মনে হয় যেন গা ভারী হয়ে ওঠে। কলকাতার মধ্যে কোথায় এরকম ফিল করেছেন এনার্জি? অনেকেই তো বলে রবীন্দ্র সরোবর মেট্রো বা ন্যাশনাল লাইব্রেরি। ন্যাশনাল লাইব্রেরি তো অবশ্যই, আপনি নিজে ফিল করেছেন? ন্যাশনাল লাইব্রেরিতে আমি ফিল না করারও দরকার নেই, যে কেউ গেলে আপনি গেলে আপনিও ফিল করতে পারবেন। ন্যাশনাল লাইব্রেরিতে সন্ধ্যের পর, আর আমি বলি না, আমাদের ওয়ার্ল্ডের মধ্যে, বিশ্বের ন্যাশনাল লাইব্রেরি কিন্তু 5 নম্বর পজিশনে আছে, এটা কিন্তু অনেকে জানে না। এতটাই স্ট্রং এন্টিটি আছে? এতটাই স্ট্রং। এবং সন্ধ্যের পর আপনার মানে যারা যারা থেকেছে, যারা প্রত্যেকে বেরিয়ে এসে বলেছে যে থাকতে পারছি না, মনে হচ্ছে যেন এখান থেকে ওখান থেকে কেউ মনে হচ্ছে দেখছে আমাকে। যত টাইম ওভার হবে ন্যাশনাল লাইব্রেরিতে, তত কিন্তু খুব সাংঘাতিক সিচুয়েশনের মধ্যে মানুষ পড়ে যায়। এবং ব্যাকগ্রাউন্ড থেকে ন্যাশনাল লাইব্রেরি যে মানে আন্ডারগ্রাউন্ড চেম্বারটা যেটা খুঁজে পাওয়া গেছিলো, ডিটেলসে আমি বলার দরকার নেই, এখানে বলবো না, সেটা এটা তো গভর্নমেন্টের জায়গা, তো সেখানেও কিন্তু খুব সাংঘাতিক অ্যাক্টিভিটি আছে, এবং ওখানে খুব গুপ্ত বই পাওয়া গেছিলো। আচ্ছা, ঠিক আছে, আমি তার বিষয়ে আমি আমার কাছে কোনো তথ্য নেই, হ্যাঁ, সেটা জানি না, কিন্তু সে কিছু বই এমনও আছে ওখানে, সে বইগুলো কিন্তু ওখান থেকে বের করে না, বা বই মানে করা সম্ভব না, উচিত না বের করা। অকাল রিলেটেড, এই রিলেটেড বই, সে কি রিলেটেড সে জানি না, কিন্তু বের করা উচিত না, শুনেছি আমি এটা। তো ন্যাশনাল লাইব্রেরিকে ছেড়ে বলুন, ন্যাশনাল লাইব্রেরি সত্যিকারই ডেঞ্জারাস জায়গা। তো এছাড়া আর কলকাতার মধ্যে লোয়ার সার্কুলার রোডে একটা সেমেট্রি আছে, হ্যাঁ, এগুলো দেখুন, এগুলো বারবারই বলছি, এখানে কিন্তু এমন কোনো অ্যাক্টিভিটি নয়, কিন্তু তবুও আপনি গেলে পরে দেখতে পারবে, গেলে পরে আপনি না সন্ধ্যে টাইমটা যদি একটুখানি থাকেন তাহলে কিন্তু আপনি ভালো মতো ফিল করতে পারবেন। লোয়ার সার্কুলার রোডে একটা সেমেট্রি আছে, সেই সেমেট্রিটা কিন্তু একটুখানি গা ছমছমানি। সাউথ পার্ক স্ট্রিটে যে সেমেট্রি আছে সেটা একদম জঘন্য, আর এখন তো আরও জঘন্য হয়ে গেছে, এখন কাপলসরা ঢুকে মানে যা ইচ্ছা তাই করে সেমেট্রির মধ্যে, কোনো কেউ দেখেও না, সেমেট্রি ওরম অবস্থায় পড়ে আছে। মানে আমার তো মনে হয় কোন কবর থেকে কোনদিন কোনো ভূত উঠে বলবে যে এবার আমাদের শান্তি দে, মানে এরকম একটা ব্যাপার। ভালো বলেছেন। আচ্ছা, আমাকে একটু একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আপনার কাছে তো এইরকম বহু মানুষের সমস্যা নিয়ে আসে, তো মোটামুটি একটা কেউ যদি এরকম প্যারানর্মাল কোনো সমস্যা নিয়ে আসে, কত তাড়াতাড়ি আর কত লম্বা সময় লাগে তাকে সেই জায়গাটা থেকে রিকভার করতে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে কেউই 100 সাকসেস করতে পারে না, ঠিক আছে? আমি খুব সত্যি কথাটা বলছি, কোনো তান্ত্রিক না, কোনো জ্যোতিষী না, কোনো ডাক্তার না, কোনো উকিল না, কেউ পারে না 100 সাকসেস করতে। ফেলিওর থাকবেই। আমারও লাইফে ফেলিওর আছে, অনেক কেস আমিও হয়তো করতে পারিনি বা মাঝখানে গিয়ে গন্ডগোল হয়ে গেছে। তাও মোটামুটি ধরে নিন দিন 15 সময় লাগে শুরু হতে, অ্যাক্টিভ হতে। আমার যে কোনো একটা কাজ অ্যাক্টিভ হতে দিন 15 সময় লাগে, এবং 45 ডেজ অবধি টাইম থাকে, 1.5 মাস। তার মধ্যে পুরো ব্যাপারটা সলভ করে দেওয়া সম্ভব, মোটামুটি করা যায়। কিন্তু অনেক সময় হয় না, অনেক কারণের জন্য হয় না। অনেক সময় হয়তো ক্লায়েন্টদেরও এমন কিছু কাজ দেওয়া হয়, তান্ত্রিকরাও দেয়, সে কাজটা হয়তো ঠিকঠাক করতে পারে না, ঠিক আছে? এই কাজগুলো তো সূক্ষ্ম কাজ। আমি ধরুন রাত্রিবেলা আপনাকে বললাম দাদা আপনি 3টের সময় গিয়ে একটা কথার কথা বলছি, একটা লেবু আপনি বিসর্জন করে আসুন, একটা এক্সাম্পল দিলাম, তার যেতে 3:15 হয়ে গেল। এবার দেখুন, সবার মোবাইলের ঘড়ি তো এক টাইম দেবে না, আপনার 3টে দিলে আমার 3:05 দিতে পারে, একটা টাইম থাকে। তখন 3টে থেকে 3:15, সে 15 অতিক্রম করে গিয়ে সে 25-এ গিয়ে দিয়ে বলছে দাদা এ ঘুমিয়ে পড়েছিলাম, কী করবো? আমার হয়েছে এরকম অভিজ্ঞতা, ঠিক আছে? তাকে তো আমি বোঝাতে পারলাম না দাদা 5 মিনিটের জন্য আমার কাজটা নষ্ট হয়ে গেল। সে বলবে যে আমি আপনাকে 5,000 টাকা দিয়েছি দাদা, আমার টাকাটা গেল কোথায়? না, টাকা ফেরত দিন। ওই যে 5 মিনিটের হিসাবে আমার 5,000 টাকা যে আপনার যে গেল, তার হিসাবটা আপনি আমার কাছে চাইছেন ফেসবুকে উল্টোপাল্টা লিখে, তান্ত্রিক খারাপ। তাহলে আপনি তখনই বলে দিতেন যে দাদা আমি পারবো না, আপনি করে দিন বা কিছু একটা অন্যরকম ব্যবস্থা নিন। খারাপভাবে নেবেন না দাদা, সবসময় যে তান্ত্রিক জ্যোতিষীদের দোষ থাকে এটা নয়, হ্যাঁ, ক্লায়েন্টদেরও অনেক দোষ থাকে, কিন্তু তারা তাদের দোষটা চাপা দিয়ে তান্ত্রিকদের ঘাড়ে ফেলে দেয়, ঠিক আছে? যাই হোক, ওই দিন 15 থেকে 45 ডেজ এইরকম একটা সময় লাগে, একটা টাইম থাকে নর্মালি,
ঠিক আছে? এবার সব ক্ষেত্রে সমান হয় না। এবার কেউ যদি বলে যে না দাদা আমার তাড়াতাড়ি করতে হবে, কেন সেরকম দরকার, তাহলে পীঠস্থানে গিয়ে করতে হয় অনেক সময়। আচ্ছা, পীঠস্থান আছে, তারপরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কিছু কিছু জায়গা আছে, সেখানেও কাজ করা যায়, সেগুলো অনেক ফাস্ট কাজ হয়। ওকে, আচ্ছা এবারে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে মুসলিম তন্ত্র যে ব্যাপারটা, সেইটার যদি কোনো কাজ হয় তো সেইটার কি সলিউশন আপনাদের হিন্দু তন্ত্র বা আমি সনাতন আমি তন্ত্র দিয়ে আমি করা আমি সম্ভব? শিব অকালটাই করি। হ্যাঁ, আমার ফেসবুকেও অনেক বন্ধু, এরকম বন্ধু বলে না, আমার বোনের মতন, ঠিক আছে, আয়েশা বলুন, জিয়া বলুন, এরা এরা একই মানে খান, তাদের বাড়িতেও আমি গেছিলাম, ঠিক আছে। আমি তাদের বাড়িতে যে যন্ত্রটার আমি মানে স্থাপন করে দিয়ে এসেছিলাম, সেটা কিন্তু শিব যন্ত্র, এবং ওনারা সেটা অ্যাকসেপ্ট করেছে, মানে খুলে ফেলে দেয়নি যে করাবো না, এরকম ব্যাপার না, করেছে, অ্যাকসেপ্ট করেছে। মানে তাতে কি প্রমাণ হলো? তাতে এটাই প্রমাণ হলো যে আমি আমার কাজে আমার নিজের ওয়েতে কাজ করি, আমি কোনো ইসলামিক মতে কাজ করি না। আমি শিখেছি, আমি বারবারই বলছি আমি শিখেছি। হ্যাঁ, কিছু কিছু ব্ল্যাক ম্যাজিক বারবারই বলছি, যেমন ভোডো টাইপের যদি কোনো ব্ল্যাক ম্যাজিক থেকে থাকে, সেই ভোডো টাইপের ব্ল্যাক ম্যাজিককে আপনার ভোডো দিয়েই কাটাতে হবে, বুঝতে পেরেছেন? অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিকের কালীবিদ্যার মধ্যেই তো পড়ে বেশি, শিববিদ্যার মধ্যে কম আছে। আর আছে আফ্রিকান যে ব্ল্যাক ম্যাজিক বলুন, সেগুলো তো খুব হাই পাওয়ারফুল ভোডো, উইচক্রাফট যেটা। উইচক্রাফট প্র্যাকটিস বলুন, বা অনেক ধরনের আছে, ঠিক আছে। আচ্ছা আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আপনি যেহেতু নিজেও মায়াঙ্গে ঘুরে এসেছেন, মায়াঙ্গে কি আগে সত্যি মানে এরকম মানুষকে বিভিন্ন পশুতে রূপান্তর করা বা এই জিনিসগুলো হতো? বুড়া মায়াঙ্গে হয় এটা। আচ্ছা, বুড়া মায়াং বলে একটা জায়গা আছে, বারবারই বলছি, একদম ওটা, ওই জায়গার ডেসক্রিপশন আমি আপনাদের কারুকে দিতে পারবো না, কেন যেতে পারা উচিত না, কিন্তু ওই জায়গায় এখনও কিন্তু ওটা অ্যাকচুয়ালি হচ্ছে নারী শাসিত অঞ্চল আমরা বলি, অর্থাৎ ওখানে পুরুষদের কোনো ভ্যালু নেই, ঠিক আছে। ওখানে যা হবে সব নারীরা যা বলবে পুরুষদের তাই করতে হবে, মানে যে জায়গার কথা বলছি আমি, ওখানে নারীরা যা বলবে পুরুষদের তাই করতে হবে। কোনো নারী যদি ওখানে আমাকে দেখে বলে বিয়ে করতে, কথা বলছি, বা আপনাকে দেখে বলে বিয়ে করার জন্য, সেটা আপনাকে বিয়ে করতে হবে, ওখানে কিছু করার নেই। এই জন্য ও যায় না, এই জন্য মানে এই আজ থেকে প্রায়, তাও বলি 30-40 বছর আগের কথা বলছি, তখন এমন একটা সিচুয়েশন এসেছিল যখন মানুষ আসামে যেতে ভয় পেত। কেন পেত? এই একটা কারণের জন্য পেত, বুঝতে পারছেন? তখন তো এই মায়াং সম্পূর্ণ এরকম বিদ্যার ওপর ছিল, এখন ওটা কেটে গিয়ে বুড়া মায়াঙ্গে চলে গেছে, অনেকটা ছোট হয়ে গেছে। ওই জায়গাগুলোতে এরকম হয়, না হলে অনেক সময় ওরা মানে মারাত্মক ব্ল্যাক ম্যাজিক জানে, ঠিক আছে। ওই চুন দিয়ে, হ্যাঁ, পান আর চুন দিয়ে, আমি এটা আমার চোখের সামনে দেখা, পান আর চুন হাতের কাছে রেখে অনেক মানে এমন একটা বিদ্যা প্রয়োগ করলো, ওটা মানে মুরগি হয়ে গেল। হ্যাঁ, আমার নিজে চোখে দেখা এটা, ঠিক আছে। এরকম মানে ভয়ঙ্কর জাদুবিদ্যা বলুন বা কালা জাদুবিদ্যা বলুন, যেই বিদ্যায় হোক না কেন, এরকম আমি ওখানে ছাড়া আমি কোথাও দেখিনি। যদি আপনি বলেন যে জাদু করে পিসি সরকারের মতো, তাহলে বলবো জাদু যদি করেও থাকে তাহলে জাদু ওটা বেস্ট। ওরম একটা জাদু করে এখানে চলে আসলে লোকে পাগল হয়ে যাবে। তাই তো, তারা তো সায়েন্স সিটি বুক করে শো দেখাতে পারে। তাহলে কিন্তু ওরা ওই জায়গা থেকে আসে না, ওই গণ্ডি ওরা ছাড়ে না। ওখানে শুধু ওরা বলে না, ওখানে যত অঘোর তান্ত্রিকারা আছেন, নাগা সন্ন্যাসী, অঘরী, তারা ওখানে সাধক, আর ওই জায়গায় যারা সাধনা করে তারা ওই ফেক হয় না। আচ্ছা, সেই ফেক বলার সাহসটাও তাদের নেই আর কি। তারা কথাও বলে না, কথা বলে খুব কম। আচ্ছা আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে তন্ত্র দিয়ে সত্যি কি কোনো মানুষকে মেরে ফেলা যায়? এই মরেছে এইসব কথা এখানে এখন মারণ ক্রিয়া তো হয়, এফেক্ট তো হয়, তাহলে এফেক্ট আছে। তো কারোর ওপর যদি এরকম ক্রিয়া হয়, সেটাকে আবার বিপরীত প্রতিক্রিয়া দিয়ে আপনারা কাটাতেও পারেন সেটা। হয় এটা। কিন্তু এই ক্ষেত্রে আবার আমাদের দর্শকদের জন্য আমি জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে কিছু সিমটমস, যে কারোর ওপর কোনো তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা সেটা। মারণ ক্রিয়ার সব থেকে সাংঘাতিক বান যেটা বলি আমরা, সেটা হচ্ছে শিবশক্তি বান, ঠিক আছে। ওর থেকে পাওয়ারফুল বান মানে সাধারণ তান্ত্রিকেরা জানে না, একটা পরিষ্কার কথা বলছি, জানে না বলবো না, যারা ওই অঘরী তারা আরও পাওয়ারফুল বান, মানে আরও পাওয়ারফুল জিনিস জানে। কিন্তু অ্যাকচুয়ালি শিবশক্তি বান যদি কারোর ওপর প্রয়োগ করে, তাহলে আস্তে আস্তে সে মানুষটা শুকোতে থাকে, খাওয়া বন্ধ হয়ে যায়, তার নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়, ঠিক আছে। আস্তে আস্তে দেখবেন স্ত্রী বলুন, বাচ্চা বলুন, মা বাবা বলুন, সব আস্তে আস্তে তাকে ছাড়তে থাকবে। শরীর মানে মনে হয় যেন মানে একা হতে সে থাকবে। বেঁচে থেকেও মনে হবে যেন সে বেঁচে নেই, মারা গেছে, সে অন্য যুগে চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে। শরীরের কষ্ট দ্বারা বিভিন্ন ধরনের রোগ, মানে আস্তে 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 শরীরটাকে নিগড়ে নেওয়া, এটাকে বলে শিবশক্তিবান, ঠিক আছে। অনেকে বলে শুষ্কবান,
এই ধরনের এফেক্ট কিন্তু খুব খারাপ। আচ্ছা, ঠিক আছে, আর ওই মানে ওইরকম অ্যাক্টিভিটি হয় আর আরও যদি সাংঘাতিক কিছু হয় তখন অনেক সময় মুখ থেকে নাক থেকে রক্ত পড়ে, শরীর মানে তখন মানে তাহলে- অ্যাকচুয়ালি ভেতর থেকে শরীরটা ফাটতে শুরু করে। মানে রক্ত বেরোচ্ছে, মানে তখন কোন স্টেজ, আর মানে একদম একদম লাস্ট লাস্ট এন্ড। তো সেখান থেকেও কি কাউকে ফিরিয়ে আনা যায়? সেখান থেকে আমরা পারবো না, বাবা, সেখান থেকে আপনাকে ফেরাতে গেলে একদম যা ডাইরেক্ট আপনাকে মন্দিরে যেতে হবে। সেটা কোন মন্দির, আপনি যদি এখন দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকতে দেবে না, মানে ওরকম কেস নিয়ে গেলে, ঠিক আছে, কালীঘাটের মন্দিরে ঢুকতে দেবে না, আর এসব মন্দিরে নিয়ে গেলেও লাভ নেই। এইরকম ধরনের যদি খুব হাই পাওয়ারফুল নেগেটিভ এনার্জি পজিস্ট বলুন বা এই ধরনের ব্ল্যাক ম্যাজিক্যাল কোনো কিছু হয়ে থাকে, তাহলে আপনাকে ডাইরেক্ট যেতে হবে রাজস্থান। আচ্ছা, রাজস্থানে হনুমান মন্দির, বালাজি মন্দির, এটা বিখ্যাত মন্দির কিন্তু রাজস্থানে বালাজি মন্দির। ওই বালাজি মন্দিরে কিন্তু আপনাকে মানে মানে পেশেন্টকে নিয়ে যেতে হবে, মানে যাকে ধরেছে আর কি তাকে নিয়ে যেতে হবে। এবং মন্দিরে আবার অনেক, ওই মন্দিরে কিন্তু অনেক নিয়ম আছে। ওই মন্দিরে প্রসাদ খায় না, কিন্তু গ্রহণ করতে নেই। ওটা একটা অগ্নিকুণ্ড আছে, সেই কুণ্ডের মধ্যে ফেলে দিতে হয়। মন্দির থেকে বেরিয়ে আর পেছনে তাকাতে নেই। সেই মন্দির থেকে বেরানোর পর আপনার যাবতীয় জামা কাপড়, আপনি তো হোটেলে আসবেন, সব কিছু ফেলে দিতে হয়। ঠিক আছে, অনেক নিয়ম থাকে, নিয়ম আছে, ঠিক আছে। তো সেই নিয়ম নিষ্ঠাভাবে যদি ওই মন্দিরে, বালাজি মন্দিরে যাওয়া যায়, এবং সেই মন্দিরের দৃশ্যটাও খুব মানে মানে নর্মাল নয় আর কি। কিরকম? একজন মহিলা, একটা উদাহরণ দিই, একজন মহিলা শাড়ি পরে উল্টো ঝুলে আছে। আমি বলছি না, আপনার নেট ঘেটে দেখে নিন বালাজি মন্দির রাজস্থানের, ঠিক আছে, শাড়ি পরে উল্টো ঝুলে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার শাড়ি পরছে না। শাড়ি একদম যেরকম শাড়ি পায়ের মধ্যে আটকানো থাকে সেরকমই আছে। বেসিক্যালি কি হয়, মাধ্যাকর্ষণ জন্য নেমে আসবে। নেমে আসবে, তো সেটা হচ্ছে না। আর এরকম সিলিং এর মধ্যে ঝুলে থাকে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ওই এরম ধরনের যারা যারা মানে ভূতে ধরা বলুন বা খুব খারাপ এন্টিটি বা এই ধরনের ব্ল্যাক ম্যাজিক শেষ করে দিচ্ছে শরীরকে, একদম লাস্ট স্টেজ হচ্ছে আমাদের বলে না যেমন আইসিইউ, মানে ভেন্টিলেশন, মানে হসপিটালে, তেমনি ওইটাই হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে ভেন্টিলেশন। যদি ঠিক হয় ওখান থেকে হবে, আর না হলে আর কোনোদিনও ঠিক হবে না। তো কোনো মানুষ যদি আপনার কাছে এরকম গাইডেন্স চায়, আপনি তাদের গাইড করে দিতে পারেন তো? একদম। অন্ধ্রপ্রদেশের একটা মন্দির আছে, রাজস্থানে মন্দির আছে, আমাদের কলকাতাতে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টিডেমনিক টেম্পল। তো সবই অ্যান্টিডেমনিক সেটা নয়, কিন্তু এই ধরনের টেম্পল আমাদের কলকাতাতে আছে কি দেখতে হবে তাহলে। আমি এখন অবধি সেরকম পাইনি। ভূতনাথ বা মোটা বাবা? না না, এমনি দেখুন যে কোনো মন্দিরেই যান, বাবা ভূতনাথের মন্দিরে যদি, আমার তো ভূতনাথ তো আমার স্মরণে থাকে, আপনি যদি সেই মন্দিরেও যান, কিন্তু অ্যাকচুয়ালি এলাও করে না। আচ্ছা, বুঝলেন, যে এখন যদি কেউ পাগলের মতো চিৎকার চেঁচামেচি করে তাকে টেনে টেনে ঢোকানো হয় মন্দিরের মধ্যে, সে তো অলরেডি পজিস্ট, সে তো মন্দিরে ঢুকবে না। কিন্তু ভূতনাথ মন্দির বলুন, দক্ষিণেশ্বরের মন্দির বলুন, কালীঘাটের মন্দির বলুন, কীভাবে টেনে টেনে ঢোকাবেন আপনি? ওখানকার যারা গাইড যে গার্ডে থাকে তারাই বারণ করবে, তারা এভাবে ঢোকাবেন না। বললাম তো কি, মানে আসল যেটা সত্যি ঘটনা সেটাই বললাম। কিন্তু ওই ধরনের মন্দির যেগুলো হয় সেগুলো এই কাজের জন্যই থাকে, এই পারপাসের জন্যই হয়। সেখানে টেনে ঢোকা কিংবা কোলে করে ঢোকা, সেটা কোনো কেউ মাইন্ড করবে না। আচ্ছা ফাইন, এটা তো শুনলাম আপনার কাছ থেকে। আমাকে একটা কথা বলুন, এই যে হুইচক্রাফট প্র্যাকটিস, মানে এটাই কি গ্রাম বাংলায় ডাইনি যে আমরা বলি? না, হুইচ মানেই তো ডাইনি, মানে আমরা যেটা জানি আর কি, বাংলাতে আমরা যদি রূপান্তর করি। আমি প্রথমে বলি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে পুরুলিয়াতে আমি একবার গেছিলাম, ঠিক আছে। পুরুলিয়ার যে অযোধ্যা পাহাড়ের নিচে ট্রাইবালদের একটা গ্রাম আছে, মাহাতো গ্রাম, ঠিক আছে। সেই গ্রামে আমি নিজে দেখেছি একজন মহিলাকে বিবস্ত্র করে সে মানে গাছের মধ্যে বেঁধে সেইভাবে তাকে মারা হচ্ছে, সে নাকি ডাইনি, ঠিক আছে। তো আমি পেপারেও দেখেছি, এটা রিসেন্টলি অনেক পেপারে বেরোয়, ডাইনি সন্দেহ করে পুড়িয়ে মারা হয়েছে, এক ঘরে করে দেওয়া হয়েছে। কিন্তু মানে অকাল্ট সায়েন্সে ডাইনির যা বৈশিষ্ট্য দেওয়া, তার সাথে কিন্তু এর সাথে মেলে না। অনেক নাকি সুন্দরী হয় সে নাকি, ডাইনি আর পরী, ঠিক আছে। অকাল্ট সায়েন্সের মধ্যে এই দুজনই কিন্তু সবচেয়ে সুন্দরী। যেমন পরীরা সুন্দরী হয়, মানুষ তো বলে না পরীদের মতো সুন্দরী, তেমনি ডাইনি সুন্দরী হয়, ঠিক আছে। কিন্তু পরী হচ্ছে ফুল অফ পজিটিভ এনার্জি, আর ডাইনি হচ্ছে ফুল অফ নেগেটিভ এনার্জি। ডাইনি কখনো ডাইনি তন্ত্র হয়, ডাইনি বিদ্যা হয়, অনেক কিছু হয়, উইচক্রাফট প্র্যাকটিস হয়, কিন্তু তারা প্রকৃত ডাইনি নয়। প্রকৃত ডাইনিকে এগুলো শিখতে হয় না, এগুলো তাদের বর্ন পাওয়ার।
তো সত্যি কি প্রকৃত ডাইনি আছে? আছে, আমাদের বেঙ্গলেই আছে? বেঙ্গলেও আছে, কেন সব জায়গায় আছে, কিন্তু তাদের ধরা যাবে না। খুব টাফ, শুকনো ঘাসে সুই খোঁজার সমান। একজন অঘোর তান্ত্রিক, অঘোরী সবথেকে পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল অঘোরী, তাকে পর্যন্ত একজন ডাইনি কিন্তু মোহিত করে দেয়, মানে চান্স থাকে মোহিত করে দেওয়ার, ঠিক আছে? তার মানে বুঝতে পারছেন যে কতটা পাওয়ারফুল। গ্রামাঞ্চলে এইভাবে যেভাবে এই যে ডাইনি সন্দেহ করে মারা হয়, আমি এর তীব্র বিরোধিতা করি, কারণ এরা কখনোই ডাইনি হতে পারে না, ঠিক আছে? 1920 সাল 1920 পর থেকে এখনো অব্দি স্টিল নাও আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাকে, কোনো রকম লিখিত ডাইনি ধরা পড়েইনি আমাদের ইন্ডিয়াতে। আচ্ছা, বুঝতে পেরেছেন? কোনো সায়েন্টিস্ট, প্যারানর্মাল সায়েন্টিস্ট ডাইনি ধরতে পারেনি এখন অব্দি। কিন্তু তারা বলছে তারা তাদের মধ্যে মিশে আছে। তারা বলছে আছে, কিছু কিছু সিমটমস থাকে যেগুলো মানে থেকে আমরা বুঝতে পারি, কিন্তু বোঝার আগেই তারা মানে সরে যায় আর কি জায়গা থেকে। যেমন হচ্ছে তারা কোনো মা হতে পারে না, তারা বিবাহ করতে পারবে, সবকিছু করতে পারবে, মা হয় না, মা হওয়ার যে ক্ষমতাটা তাদের মধ্যে নেই। যেমন 24 ঘন্টার মধ্যে একটা টাইম সে তার নিজের একটা রূপে আসে, রূপে মানে সে কি ভয়ঙ্কর রূপ নিয়ে হবে সেরকম কোনো ব্যাপার নয়, তার অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক চলে আসে, তার চোখে মুখে একটা অন্যরকম ছাপ চলে আসে, এবং সব থেকে বড় কথা, যত সে দিন ডে বাই ডে যত সে বড় হয় মানে হয় ম্যাচিওর হতে থাকে, তত কিন্তু তার শরীরের মধ্যে মনে হয় যেন কানের মধ্যে সেই মন্ত্রগুলো কেউ না কেউ দিয়ে দেয়। ওই মন্ত্র তাকে শিখতে হয় না, নিজে থেকে সেই মন্ত্রগুলো আস্তে 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 তারা উপলব্ধি করতে পারে। যেমন পরীরা করে, ঠিক তেমনি ডাইনিরাও করে। আর যেটাকে আমরা বলি উইচক্রাফট প্র্যাকটিস বা এই যে ডাইনি তন্ত্র নিয়ে করা, এগুলো হচ্ছে তন্ত্রবিদ্যার উপর ডিপেন্ড, মানে এটা ঠিক ডাইনি নয়। ডাইনি মানে পাওয়াই যাবে না খুঁজে আপনাকে। আর সবচেয়ে বড় কথা, তাদের হচ্ছে মেন হচ্ছে তাদের অ্যাটিটিউড, তাদের গ্ল্যামার, সব কিছু বলছি আমি, তাদের গ্ল্যামার, তাদের অ্যাটিটিউড, তাদের কথা বলার ভঙ্গিমা। আপনি কি এরকম কোন একজন নারীকে আপনি ডাইনি বলতে পারবেন? কথার কথা বলছি, এরকম যদি একজন নারী আপনার পাশে এসে বসে, আপনার সাথে গল্প করে, তা আপনি তাকে বলবেন যে না, আপনি যদি বুঝতেও পারেন আপনি বলতে পারবেন না সেটা ডাইনি। উইচ তো এদের হাতে এক্সট্রা পাওয়ারটা কি থাকে? এক্সট্রা পাওয়ার বলতে যা পাওয়ার সবই হচ্ছে এদের নেগেটিভ। আচ্ছা, ঠিক আছে? এরা পুরো নেগেটিভ এনার্জির উপরে ডিপেন্ড করে। এক্সট্রা পাওয়ার যেটা আপনি আমি পারি না, সেই জিনিসটাই পারে, মানে এটাই হচ্ছে এক্সট্রা পাওয়ার। দিতে পারবে এখন না, সেরকম কোনো ভালো কাজ তো এরা করে না। আচ্ছা, ঠিক আছে? ভালো কাজের জন্য তো এরা জন্মায়নি, এদের পাঠানো হয়েছে খারাপ কাজ করার জন্য। তো খারাপ কাজ, কোনো কারুর সংসার হয়তো এত সুখী সংসার, ঠিক আছে, সে মাঝখানে তার স্বামীকে নিয়ে মানে স্ত্রীর কাছ থেকে সরিয়ে দিল, এক্সট্রা ম্যারিটাল, একদম, ঠিক আছে, সে এই ধরনের নোংরা কাজগুলো তারা করে। আচ্ছা, এবং তাদের এতটাই তারা মানে জঘন্যতম, আমি তাও বলছি একদম, ঠিক আছে, যে মানে সন্তান সুলভ বাচ্চাদেরও তারা ছাড়ে না, তাদেরকেও হয়তো তারা বিছানায় নিয়ে চলে আসে, খুব খারাপ ভাষায় বললাম, ঠিক আছে? মানে এই ধরনের বাজে জিনিস বা এই সম্মোহন বিদ্যা, সবচেয়ে বড় কথা তাদের সম্মোহন বিদ্যা, হিপনোসিস ক্রিয়া যেগুলো বলি আমরা, একদম 100 তারা কি করে শিখতে পারে সেটা আমাদের কাছে এখনো মিস্ট্রি। মানে এটা বলছেন ওদের ডিএনএ তেই আছে একদম। এই সম্মোহন বিদ্যাটা এত সুন্দর জানে বলে সচরাচর ওদের সামনে কেউ টেক্কা পায় না। তারপর তো তন্ত্রক্রিয়া আছে। আচ্ছা, তন্ত্রক্রিয়ার মাধ্যমে নিজের ভালো করা যায় না, অন্য কারোর করা যায়? অন্য কারোর করা যায়। আর ভালোটা কি লেভেলের করা যেতে পারে? মানে কোনো একজন ভিখারি মানুষকে কি কোটিপতি বানিয়ে দেওয়া সম্ভব? ইলুমিনাটি সংস্থা নাকি পারে, আমি শুনেছি, কিন্তু আমি জানি না। কেন এরকম বললেন আপনি? শুনেছি আমি, এটা এড়িয়ে যাচ্ছেন। না, আমি শুনেছি, এটা মানে আপনি মন থেকে বিশ্বাস করেন না কি ব্যাপারটা? না, ইলুমিনাটি সংস্থা নেই আমি সেটা বলবো না, এটা বাজে কথা। সংস্থা আছে, ঠিক আছে, আমাদের এখানে নেই। এখানে আমাদের ইন্ডিয়াতে যদি সংস্থা ইলুমিনাটি সংস্থার মতো কিছু থেকে থাকে সেটা উড়িষ্যাতে আছে, আমাদের এখানে কোথাও নেই। উড়িষ্যা কোন জায়গায় সেটা বলবো না, সেটা বলা ঠিক না। আর বাইরে আছে, ইউএসএ তে, মেন হচ্ছে ইউএসএ, ঠিক আছে? তো এই সংস্থা যারা আন্ডারে কাজ করে, এটা তো একটা পুরো সিক্রেট অর্গানাইজেশন। এই বিষয়ে বেশি কথা বলা ঠিক না। বড় জ্ঞানীগুণী ব্যক্তিরাও কিন্তু এই সংস্থার যুক্ত সঙ্গে যুক্ত। এবং এর মধ্যে কি নাকি একটা ফর্মুলা আছে, নিজের সোলকে নাকি তোমাকে জমা দিতে হবে, দিলে নাকি, মানে এটা নিয়ে একটু যদি ডিটেইলে বলেন। অ্যাকচুয়ালি কিছুই না, এটা হচ্ছে নিজের সোলকে জমা নয়, নিজের সবকিছুই জমা দেওয়া, নিজের পরিবারটাকেও জমা দিয়ে দেওয়া।
আচ্ছা, আমি নাম বলতে চাই না, অনেক সময় দেখবেন অনেক গায়ক নায়ক, হ্যাঁ, তারা কিন্তু ফ্যামিলি থেকে সরে আছে, অনেক লিডার, ঠিক আছে, তারাও কিন্তু নিজের ফ্যামিলি থেকে অনেক সময় সরে আছে, কারণ আছে, তারা ইলুমিনাটি সংস্থার সঙ্গে জড়িত, নাম বলবো না কেউ কারোর কোনো লিডার ফিডারে, কিন্তু এগুলো হয় আর কি, কারণ তারা সব কিছুই তাদেরকে অর্পণ করে দিতে হয়, তাদের শুধু সোল নয়, ঠিক আছে। আমার একটা কাজ করে দেওয়ার পর ইলুমিনাটি সংস্থা থেকে যদি বলে আমার ওয়াইফকে তারা চাইবে, কথার কথা বলছি খুব বাজে ভাষায়, আমাকে দিতে হবে। এই জন্য আমাকে ইলুমিনাটি সংস্থা মানে হচ্ছে আমি এই ধরনের সিক্রেট অর্গানাইজেশনের সঙ্গে যখন আমি যুক্ত থাকবো, আমি একা থাকবো, কারণ ওরা যা ইচ্ছে চাইতে পারে। যা ইচ্ছে চাইবেন, ওই যে আপনি যদি না দেন তাহলে তার পরিপ্রেক্ষিতে তো আপনার শরীর থেকে আমার শরীর থেকে প্রাণ কাটতে ওদের সময় লাগে না। আচ্ছা, এরকম ঘটনা ঘটেছে। আবার রাতারাতি তাকে স্টারও বানিয়ে দেওয়া সম্ভব। রাতারাতি স্টার কি, একদম ভিখারি চাওয়ালা থেকে কোটিপতি বানিয়ে দেবে। সত্যি সাংঘাতিক, এবং এটা এতটাই ভাস্ট সাবজেক্ট যেটা নিয়ে আলোচনা করলে শেষ হওয়ার নয়, এবং এত কিছু আপনি নিজে দেখেছেন, প্রত্যক্ষদর্শী। তো যাই হোক, আপনার এখন রিসার্চ কিসের ওপর চলছে যদি একটু বলেন? এখন রিসেন্টলি যদি বলেন তাহলে এলিয়েন্সের ওপর রিসার্চ করছি। এলিয়েন্স আছে? আরে বাপরে, এলিয়েন্স নেই? কি বলেন কি, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো কত গ্যালাক্সি জানেন, ট্রিলিয়ন হ্যাঁ, ট্রিলিয়ন সেটা তো গ্যালাক্সি আছে, আমাদের ইউনিভার্সে আছে, কিন্তু অবজারভেবল ইউনিভার্স। মিল্কি ওয়ে গ্যালাক্সিটাই তো আপনি আপনার একটা জন্মে কেন, মানে নেক্সট কয়েক হাজার জন্মতেও শেষ করতে পারবেন না যদি আপনি রকেট। না, অ্যাকচুয়ালি মিল্কি ওয়ে গ্যালাক্সি কেন আমরা অতিক্রম করতে পারবো না, তার কারণ হচ্ছে মানব সৃষ্টিকারীও নয়, মানব সৃষ্টি তো, মানব তো আর আলো সৃষ্টি করেনি, আলো 35,000 লাইট ইয়ার্স সময় লাগে। ওটা বলে নয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আলোর গতিবেগের আগে প্রসারিত হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, তাহলে ঠিক আছে, যেখানে আলোর গতিবেগ হচ্ছে 1 সেকেন্ডে সম্ভবত 3 লক্ষ কিলোমিটার না 6 লক্ষ কিলোমিটার, আমি জানি না এটা কিন্তু কনফার্ম, এরকম একটা হবে হয়তো। তো তার আগে সেটা প্রসারিত হচ্ছে, সেখানে কোনো স্যাটেলাইট যাওয়া সম্ভব রিচ নয়, করা সম্ভব না। এটা একমাত্র কাল্পনিকভাবে যদি করা যায় সেটা হচ্ছে ওয়ার্ম হোল, ঠিক আছে, সেই ধরনের, যেটা আমরা বলি যে এই অ্যালবার্ট আইনস্টাইনের যে থিওরি অনুযায়ী, যেটাকে আমরা বলি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, বা কোয়ান্টাম মেকানিক্স নয়, ঠিক কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট, তার মধ্যে এই ধরনের ওয়ার্ম হোলের বিষয় লেখা, যেটা হচ্ছে কীরকম, এরকম যদি কোনো রাস্তা থেকে থাকে, যে সোজা রাস্তা যদি থেকে থাকে, এখান থেকে এই বিন্দু অব্দি আসতে যে সময় লাগে, ওয়ার্ম হোল হচ্ছে জিনিসটাকে বেঁকিয়ে দেওয়া, তাহলে আসতে কত সময় লাগলো, 1 সেকেন্ডও সময় লাগবে না। তো এটা হচ্ছে ওয়ার্ম হোল, যদিও এটা কাল্পনিক, এখনো অব্দি পুরো সায়েন্স ফিকশনের উপরই ডিপেন্ড করা, তবুও এখনো পর্যন্ত শুধু ব্ল্যাক হোলটাই আবিষ্কার হয়েছে। ব্ল্যাক হোল তো অবশ্যই আছে, আমাদের যেমন টন 618 আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্ল্যাক হোল, তেমনি আমাদের পাশের যে গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তারও ব্ল্যাক হোল বলুন বা হোয়াইট হোলের কোনো কিন্তু এই জায়গাটাতেই বলুন, আজকে এলিয়েনকেও যদি আমরা অন্য গ্যালাক্সির মানুষ হিসেবে ধরি, তো তাহলে আমরা যেমন অন্য গ্যালাক্সিতে যাওয়া সম্ভব না এই টাইম পিরিয়ডে, তো ওরাও আসছে কি করে, বা আসা সম্ভব নয় তো? মানে একটা ইউএফও চলে এলো, ইউএফও আসবেটা কি করে? মানে এই বিষয়ে আপনাকে জানতে গেলে আপনাকে কার্ডাসেপ স্কেল, যেটাকে আমরা বলি হচ্ছে আপনার টাইপ 7 সিভিলাইজেশন, আপনি শুনেছেন কখনো? না, এটা বিশাল সাবজেক্ট, ঠিক আছে, একটু জিস্টে আমাদের দর্শকদের জন্য টাইপ বলতে 7 টাইপ, অ্যাকচুয়ালি এইটাও হচ্ছে দেবতা বলুন, বা অ্যাকচুয়ালি কি বলি আপনাকে, এই যে দেবতা যাদের দেবতা বলি, বরুণ দেবতা ও অরুণ দেবতা, এত যে আমাদের দেবতা আছে, এরা কি এখন আর নেই? আছে, ঠিক আছে, কিন্তু এরা থাকে হচ্ছে একটা অন্য ডাইমেনশনে। অ্যাকচুয়ালি কার্ডাসেভ হচ্ছে একজন রাশিয়ান অ্যাস্ট্রো ফিজিক্স বোধ সম্ভবত, ঠিক আছে, নিকোলাই কার্ডাসেভ, আপনারা নেটেও আপনারা দেখতে পাবেন, উনি কিছু স্কেল তৈরি করেছিল, জ্যোতির্বিজ্ঞানী, তো উনি কিছু স্কেল তৈরি করেছিল, সেই স্কেলগুলোর মধ্যে 1 to 7 অব্দি নিয়ে আসে। টাইপ 7 সিভিলাইজেশন হচ্ছে সব থেকে উন্নত সিভিলাইজেশন হিসেবে ধরা হয়। তারা হচ্ছে, আমরা কত নম্বরে আছি? আমরা কোনো নাম্বারেই নেই, একেরও নিচে। এখন বিজ্ঞান আমাদের যে স্তরে উঠেছে সেটা হচ্ছে 0.75, মানে এখনো 1%ও আমরা পৌঁছতে পারিনি, 1 টাইপ অফ সিভিলাইজেশনও পৌঁছতে আর পারিনি। এলিয়ান রিচ করে 7 নাম্বার। নো, নট অনলি এলিয়ান রিচ করে 2, 3 অথবা 4। আমি যে টাইপ 7 সিভিলাইজেশন বলছি, তারা পুরো ব্রহ্মাণ্ডতে তারা যেতে পারে, এবং তাদের কাছে সেই এনার্জি আছে, বা এনার্জি, এগুলো সবই এনার্জি, কোনো রকেটের নয়, যেটা লাইটের থেকে অনেক গুণে বেশি। অনেক গুণে বেশি।
তারা এক সেকেন্ডে এখান থেকে অন্য গ্যালাক্সিতে চলে যেতে পারে। এবার যদি সে বলে যে তাহলে আমাদের দুঃখ দুর্দশা এত আছে, অনেকে বলতে পারে। পুরোটাই কাল্পনিক মনে হয়। আমার তো কাল্পনিক মনে হয় না, আমার কাল্পনিক মনে হয় না। তার কারণ আমি বলছি জিনিসটা, এটা কাল্পনিক নয়। তার কারণ হচ্ছে আজকের এত গ্যালাক্সিস, এত ট্রিলিয়ন্স আপনার মানে প্ল্যানেটস আছে, তার মধ্যে এই অবজারভেবল ইউনিভার্স যার 13.5 বিলিয়ন লাইট ইয়ার্স, শুধু একমাত্র পৃথিবীতে প্রাণ থাকতেই পারে, অন্য জায়গায় প্রাণ, অনেক জায়গায় প্রাণ আছে, শুধু পৃথিবী বলে না। ঠিক আছে, আমাদের পৃথিবীরই কতগুলো স্তর আছে সেগুলোই আমরা জানি না। আমি যে কথাগুলো বলছি না, লোকের ভাববে মনে হয় কি বলছে কথাটা। মাল্টিভার্স শুধু নয়, আমাদের পৃথিবীর স্তর যেগুলো, পৃথিবীতেই ডাইমেনশন আছে 11 ডাইমেনশন। আমার পাশেই হয়তো কেউ বসে আছে, আমি জানি না। আপনার পাশেই হয়তো কেউ বসে আছে, আপনি জানেন না। কিন্তু এগুলো কাজ পর্যন্ত তো কেউ দেখেনি, এটা পুরোটাই তো জাস্ট একটা বানানো কনসেপ্ট। আমরা দেখবো কি করে? সে চোখ তো আমাদের নেই। তাহলে বিশ্বাস করবো কেন? বিশ্বাস করবেন, এখন তো বিশ্বাস করার কিছু এসে যায় না। যখন বিশ্বাসের প্রশ্ন আছে তখনই মানুষ বিশ্বাস করে। এগুলো হচ্ছে এমন একটা জিনিস, ডাইমেনশনের ব্যাপার বা ডেনসিটির ব্যাপার। এই যেমন আমার কথা উদাহরণ দিয়ে বলি, আমি তো আর আপনাকে দিয়ে উদাহরণ দেবো না। আমি এখন এখানে বসেছি, বিশ্বাস করি না। যখন আমি মারা যাবো, কথার কথা বলছি, আফটার ডেথ আমি যখন সেই ডাইমেনশনে চলে যাব, তখন সেখানে গিয়ে আমি আবার নতুন কিছু দেখবো, নতুন কিছু দেখবো, বা তখন আমাকে বিশ্বাস করতেই হবে। এবার সবকিছু যে ভিজুয়েবল বা সবকিছু যে আমি দেখলেই যে সেটা ঠিক, সেটা কিন্তু ভাবা ভুল। সেটা ঠিক কথা, কিন্তু আপনি বলুন না, আজকে আমাদের পৃথিবীতে কোনো একটা উল্কা যদি ধেয়ে আসে, সেটাও 1 বছর আগে নাসা বলে দিচ্ছে যে এই ডিস্টেন্সে আছে, 1 বছর পরে বাই চান্স আসতে পারে, আমাদের এই অ্যাটমসফিয়ার লেয়ার অব্দি আসতে পারে, মেজার করা সম্ভব। কোনো একটা পার্টিকেলে যদি আমাদের রেডিয়াসের মধ্যে আসে, তাহলে এত ইউএফও নাকি এসে জিগজ্যাগ করে ঘোরাঘুরি করে চলে যাচ্ছে, কোনো রেডিয়াসে কেউ দেখতে পাচ্ছে না, নাসার কোনো টেলিস্কোপ কি করে দেখবে? সেই স্ট্যান্ডার্ড বা সেই উচ্চতা তো আমরা এখন উঠতে পারিনি। তাহলে আবার কেউ দেখে ফেলছে কেন? দেখে ফেলছে যাদের, সেইটা দেখে ফেলছে কেন আমি আপনাকে বলি, শুনুন। আমাদের বা আপনিও যে এলিয়েন, আমি একটা কথা বলি, শুনুন। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে যে আমার এনার্জি আপনার থেকে অনেক বেশি, কথার কথা বলছি, এটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে তো? আমার যদি মনে হয় আমি আপনাকে দেখা দেব, কিন্তু আপনার চোখ সে ক্ষমতা নেই আমাকে ধরার। মানলাম, বুঝতে পেরেছেন কি বলেছি? মানলাম। আমাদের কোনো র্যাডার ইউএফও কালেক্ট করতে ধরতে পারে না, বা হয়তো ধরেছে। আমি এটাও বলে দিচ্ছি আপনাকে, হয়তো ধরেছে। কারণ এরকম একটা স্পট আছে, আমি আপনাকে বলে দিই, এরিয়া 51। হ্যাঁ আছে, তাহলে জানেন তো এরিয়া 51-এ কিন্তু বলা হয় ওখানে কিন্তু রিসার্চ আদৌ হয় কিনা। এবার শুনুন, এবার কথাটা শুনুন, আমার কথাটা। রিসার্চ হয় কিনা আদৌ, সেটা তো পাবলিকলি কেউ কিছু বলছে না, তাহলে কারোকে ঢুকতেও দিচ্ছে না। তাহলে আগে মানুষকে তো দেখা জিনিসটা ওর মধ্যে সত্যিকারেরই ওরা যেসব রিসার্চ করে সেই রিসার্চগুলো করছে, সেরকম তো কিছু করে না। ওখানে পারমিশন নেই কারো ঢোকা, জানেন আপনি? তাহলে অত কিছু লাগবে না। আজকে যে এই যে আমাদের যে আন্টার্কটিকা, এই আন্টার্কটিকার মধ্যে যারা সায়েন্টিস্ট থাকে, তারাও বলেছে অনেক সময় ভিডিও, অনেক ধরনের ভিডিও আমাদের সামনে এসেছে, সেই ভিডিওগুলো সব ফেক প্রমাণ করে সব ইচ্ছাকৃতভাবে সব করে দেওয়া হয়েছে। সেই জন্যই তো মানে আমাদের ক্যামেরায় বা আমাদের তাহলে আপনাকে রিয়েল ভিডিও ফেক করে দেওয়া হয়, ঠিক আছে? আপনাকে রিয়েল ভিডিও দেওয়া হচ্ছে, সেই রিয়েল ভিডিওটা অনেক সময় বলে দিচ্ছে, মানে সরকার থেকে চেপে দেওয়া হয়, না এই ফেক ভিডিও এটা। তাহলে আপনি কি করে বুঝবেন? আমার তো প্রশ্ন এই জায়গাটাতেই, যে আমি যে ক্যামেরাটায় তুলছি, আমি সেখানে আমার ক্যামেরায় ইউএফওকে দেখতে পাচ্ছি, আর নাসার এত কোটি টাকার ক্যামেরাতে ইউএফওকে দেখতে পাচ্ছে না। কারণ সে আপনার ক্যামেরা ধরা পড়তে চায়, তাই। একটা ইউএফও বা একটা এলিয়েন কি প্রয়োজন হঠাৎ করে আমার ক্যামেরায় আসবে? আপনার ক্যামেরাতে ধরা পড়তে চাইছে, তাই আপনার ক্যামেরা ধরা পড়েছে। আমি একটা কথা বলি, আমাদের শিলিগুড়িতে একটা স্পট আছে, সেই স্পটে কিন্তু আমি নিজে কিছু জায়গায় কিন্তু আমি ফিল করেছিলাম যে এরকম উপর থেকে মনে হচ্ছে কিছু মুভমেন্ট করেছে। তো আমি বলি সবাইকে, ভিডিও তুলেছিলাম আমি, ঠিক আছে? তো ভিডিওগুলো আমি দেখিয়েছিলাম সবাইকে। তো অনেকের বলছে যে আছে এখনো না, সে ভিডিও এখন আর নেই, অনেক আগে ঘটনা, যাই হোক না কেন। তো দেখুন, আমার মনে হয়েছে যে না, এটা একটা অন্যরকম হয়তো কোনো ভিন গ্রহবাসীদের কোনো একটা যানবাহন হতে পারে। এবার আপনি আমাকে যেরকম বলছেন যে আপনার ক্যামেরাতে ধরা পড়েছে, অন্য কারোর ক্যামেরাতে ধরা পড়েনি, সেটা আমি বারবারই বলবো, এখনো বলছি, ঠিক আছে? সেটা পুরোপুরি ডিপেন্ড করা হচ্ছে তাদের ওপর, তারা আমাদের কাছে দেখা দেবে কি না। যেমন হচ্ছে গোস্ট, ঠিক আছে? এবার আপনি যদি বলেন যে ভূত তো সবাই দেখে না,
ঠিক আছে, অনেকে বিশ্বাস করে অনেকে করে না। যারা যারা দেখে, যারা যারা ফিল করে, বা দেখে মানে তো আমরা দেখি তো হচ্ছে জাস্ট একটা মানে অবয়ব টাইপের, মানে ধোয়ার কুণ্ডলি, ঠিক আছে, তো সেরকম যারা যারা ফিল করতে পারে বা যারা যারা দেখতে পারে তারা তারা বলবে আমি দেখেছি নিজের চোখে, বুঝলেন? এটা 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 কোনো পারফেক্টলি কোনো অ্যান্সার নেই যে আপনাকে কেন দেখা দিল, আমাকে কেন দেখা দিল না। এইটা বলতে গেলে তাহলে এটা বলতে হয় যে ভগবান তাহলে আমার ডাক সাড়া দিল, আপনার ডাকে কেন সাড়া দিল না, ঠিক তো? মানে বোঝাতে পারলাম তো জিনিসটা কি? আপনার মানে ভগবান, আমিও ভগবানকে ডাকছি, আপনিও ডাকছেন। আমি গাড়ির মধ্যে এক গাড়িতে আপনিও আছেন, আমিও আছি, অ্যাক্সিডেন্ট হলো গাড়িটা, আমিও ভগবানকে ডাকলাম, আপনিও ডাকলেন, আমি বেঁচে গেলাম, আপনি বাঁচলেন না, কথার কথা বলবো, আপনি বাঁচলেন আমি বাঁচলাম না, তাহলে কি আমাকে ভগবান দেখলো না, বা আপনাকে দেখেছে বলে আপনাকে ভগবান বাঁচিয়ে দিল? সেটা ব্যাপার নয়। যার ওপর প্রভাব পড়ে, আপনি এখন সেই জায়গায় কতটা কানেক্ট হয়েছেন এলিয়ানের সাথে? সেরকম ভাবে এখন অব্দি হয়নি। আচ্ছা, ঠিক আছে, তাও চলছে রিসার্চ। এই যে যাই হোক, ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে এতক্ষণ আড্ডা দিয়ে কথা বলে। ভবিষ্যতেও আপনার রিসার্চ এগোলে আমরা ডেফিনেটলি আবার অন্য কোনো এপিসোড নিয়ে বসবো আপনার সঙ্গে। নিশ্চয়ই। ওকে, ভালো থাকবেন।